আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? কি অবস্থা চলছে তোমাদের? এই ভিডিওটা মেইনলি হচ্ছে যারা নাকি সদ্য এসএসসি পরীক্ষা দিল, মাত্র এসএসসি পরীক্ষা শেষ হইলো, তাদের জন্য। ওকে, তোমরা তো কিছুদিন পরেই কলেজে উঠে যাবা। ওকে, এই মোমেন্টে তোমাদের এখন একদম গোল্ডেন একটা পিরিয়ড চলছে, তাই না? একদম গোল্ডেন মোমেন্টস। এখন তোমরা যেটা মানে যেই সময়টা পার করছো, এইটা ভাই লিটারেলি আর জীবনে পাবা না, জীবনেও না, জীবনেও এটা পাওয়া যাবে না। ওকে, তোমার কাছে মনে হইতে পারে ভাই এইচএসসির পরেও তো বন্ধ থাকে, ভর্তি পরীক্ষার পরেও তো বন্ধ থাকে, বা ইউনিভার্সিটি লাইফে তো খালি চিল আর চিল আমরা সবাই শুনি। বাট রিয়ালিটিটা এরকম না, বুঝছো? তোমার এই এসএসসি পরীক্ষার পরের বন্ধটাই জীবনের মানে লাস্ট বলবো না, লাস্ট তো আসলে কোনো কিছুই বলা উচিত না, বাট মানে টেনশন ফ্রি একটা বন্ধ, এটা হচ্ছে এই টাইমটা। ওকে, ইন্টারের পরে ওরকম বন্ধ কেউ পাই না, বিকজ ভর্তি পরীক্ষার পড়াশোনা শুরু করে। ভর্তি পরীক্ষায় যদি খুব ভালো করো, খুব ভালো করো, তাইলে তুমি 2-1 মাস বন্ধ পাইতে পারো, যেই টাইমটায় তুমি মানে তুমি খুব মজায় থাকবা আর কি। তারপরেও তখন তুমি দেখা যাবে বিভিন্ন টিউশনের অফার পাবা, বিভিন্ন মানে অনেক রকমের কাজকর্ম তখনও থাকে, ভর্তি দৌড়াদৌড়ি এসেই। বাট ওই টাইমটা একটু বন্ধ পাওয়া যায়, এছাড়া ভাই আর কোনো বন্ধ নাই। আর কোনো তুমি ইউনিভার্সিটি লাইফে চিল, কোনো চিল টিল নাই। এসএসসি টাইমেই যা চিল ছিল, ইউনিভার্সিটিতে তুমি যদি ভালো করতে চাও কোনো চিল টিল নাই। ইউনিভার্সিটি শেষ হবে, চাকরি লাইফ, চাকরি লাইফের পরে তোমার হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা থাকবে, ওদের নিয়ে প্যারা, মানে তুমি এরপরে পুরো টেনশনে যাবে আর কি। ওকে, সো এই টাইমটা হচ্ছে একদম মানে লাস্ট অফ ইউর হ্যাপিনেস, এরকম একটা টাইম আর কি, যে তুমি ভ্যাকেশনে আনন্দ করবা। ভ্যাকেশনে তুমি ঘুরতে যাবা, কোথাও 15 দিন বসে থাকবা, মামার বাড়িতে যায়, নানার বাড়িতে যায়। তো আমার সবার জন্য যেটা সাজেশন থাকবে যে ঈদ পর্যন্ত, ঈদের টাইমটা পর্যন্ত তোমরা মানে একদমই ঘোরাঘুরি করো, কোনো সমস্যা নেই, বুঝছো? ঈদের টাইম পর্যন্ত আনন্দ করো। বলতে পারো ভাই আপনি তো পড়াচ্ছেন, আনন্দ কেমনে? দেখো, আমি হচ্ছে এখানে তো কোনো পরীক্ষা রিলেটেড পড়াশোনা আমরা করছি না, আমরা হচ্ছে এমন কিছু টপিক নিয়ে একটু আলোচনা করব যেগুলো তোমার সামনে কাজে লাগবে, সামনে কাজে লাগবে। একেবারে বসে থাকাটা আবার উচিত না, বুঝছো? তোমাকে আমি আমার ছোটবেলার গল্প বলি। আমি যখন নাকি তোমার মাত্র মাত্র 8-এর জেএসসি পরীক্ষাটা দিলাম, তো জেএসসি পরীক্ষার পরেও কিন্তু বেশ মনে করো 2 মাসের মতো বন্ধ থাকে, তাই না? তো বন্ধটা ছিল ভালো। এখন পরে জেএসসি পরীক্ষা শেষ হইলো, 9-এ উঠলাম। তো আমাদের সময়ে আমাদের যেই স্কুলের, আমাদের স্কুল থেকে মোটামুটি মনে হয় 6 জন বৃত্তি পেয়েছিল। তো 2 জন ট্যালেন্ট পুলের বৃত্তি। ওকে, তো এর মধ্যে আমি একজন ছিলাম ট্যালেন্ট পুলে। তো এখন যখন 9-এ উঠলাম, তখন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো আলাদা হয়। তো যেটা কমন কালচার স্কুলগুলোতে, যে টিচাররা আর কি জিজ্ঞেস করে বা খুঁজে যে তোমাদের এখান থেকে ভালো করেছো কে, স্ট্যান্ড করেছো কে, বা এরকম। আমি 11তম হয়েছিলাম ওই টাইমে। ওকে, তো এখন কথা হচ্ছে যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি, তো টিচার আমাকে খুব যত্ন যত্ন করছে। কোনো কোনো টিচার তো যে আমার কোচিংয়ে ফ্রি পড়াবে, মানে ওনার কোচিংয়ে আমাকে ফ্রি পড়াবে এরকম। তো আচ্ছা, আমিও তো খুব মনে করো ফুলে ফেপে উঠেছি মনে মনে আর কি, যে তাহলে নিশ্চয়ই মানে ধরো ভালো লাগছে আর কি, সবাই এত আদর যত্ন করছে। ভাই 9-এর পড়া না শুরু করে দেখে কি মানে ফার্স্টে 2 মাসের মতন কিচ্ছু মনে থাকে না, লিটারেলি কিচ্ছু মনে থাকে না, বুঝছো? পড়াশোনা কিচ্ছু মনে থাকে না, পড়ি ভুলে যাই, পড়া বুঝতেও পারছি না। আমি মানে ব্যাপক টেনশনে বেড়ে গেলাম যে আমি এত ডাল কেমনে হইলাম, কি অবস্থা। পরে আমি ইভেন ইভেন আমি কয়েকটা টিচারের সাথেও কথা বলেছিলাম যে স্যার আমার তো মানে এমন একটা অবস্থা, আমি তো পড়া কিছু মনে রাখতে পারছি না, বুঝছা? পরে ওনারা বললো যে তোমার মাঝখানে 2-3 মাসের মতো তো একটা বড় ব্রেক হয়ে গেছে পড়াশোনার থেকে। তো স্বাভাবিকভাবেই ব্রেন এই কাজটা করতে আর খুব একটা অভ্যস্ত না, তোমাকে আবার ব্রেনটাকে রেডি বানাইতে হবে। তো আমাদের ব্রেন আসলে এইভাবেই কাজ করে, বুঝছো? অনেকটা জিমের মতো। ধরো একজন জিমের মানে জিমে যায় রেগুলার, ফিটনেস খুব, সে যদি 3-4 মাস জিম না করে আবার দেখবা মোটা হয়ে গেছে। আবার যদি আগের মতো সুন্দর লাগাইতে হয়, আবারও মনে করো কয়েক মাস জিম করতে হবে। তবে এটা সত্যি কথা, সে যখন মোটা অবস্থা থেকে আবার নতুন করে জিম করা শুরু করবে, খুব দ্রুতই শেপে চলে আসবে। বাট একটা ট্রানজিশন পিরিয়ড থাকে। আমাদের ব্রেনের ক্ষেত্রেও জিনিসটা অনেকটাই এরকম। তুমি যদি মাঝখানে অনেক দিন মোটামুটি 1-2 মাস পড়াশোনা থেকে একেবারেই দূরে থাকো, সেই ক্ষেত্রে ব্রেন ভুলেই যাবে যে ও আসলে এগুলো কাজ করতে অভ্যস্ত ছিল। পড়াশোনা কিন্তু ভালো একটা প্রেশার, ব্রেনে এই প্রেশার নিতেই ভুলে যাবে। ব্রেনকে আবার রেডি করতে করতেও তোমার 2-3 মাস লাগবে। এবং 2-3 মাস তো মানে এটা অ্যাফোর্ডেবল না আর কি ইন্টার ভর্তি পরীক্ষার জন্য, বুঝছো? 2-3 মাস অ্যাফোর্ডেবল না। একবার অলসতায় অভ্যস্ত হয়ে গেলে তখন একটু প্যারাই খাবা। তো এই জন্য আমার সাজেশন যেটা, যে সারাদিন মানে মজ মাস্তি করো, চিল করো, সমস্যা নেই, বাট দিনে একটা একটুখানি হইলো 1-2 ঘন্টা হইলো বইয়ের পড়াই মেনলি পড়তে হবে, ইন্টারের পড়াই পড়ে উল্টায় ফেলতে হবে এরকম না। পেপারই পড়ো, গল্পের বইই পড়ো। তুমি যে কোনো ধরো, যে কোনো তোমার যদি মনে হয় যে ভাই ইন্টারের পড়া পড়বো, সেটাও পড়ো, কোনো সমস্যা নাই।
মানে কিছু একটু ব্রেনটাকে জাস্ট যাতে রানিং থাকে আর কি, বুঝছো? এইটা করলে দেখবা ওই যে বললাম না যে 2-3 মাস আবার নতুন করে ব্রেনকে ঠিক করার জন্য টাইম লাগে, এই প্যারাটা আর পড়বা না আর কি। ওকে, তো আমরা এখন এই মোমেন্টে আমরা সবগুলা সাবজেক্টে, আমরা বন্দি পাঠশালার পক্ষ থেকে সবগুলা সাবজেক্টেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আমরা হচ্ছে কলেজ ফাউন্ডেশন ক্লাস দিচ্ছি, যে এসএসসি পরীক্ষা আর ইন্টার পরীক্ষা বা ইন্টার, এসএসসি আর ইন্টারের মধ্যে কিন্তু অনেক তফাৎ, যাতে পথটা একটু মসৃণ হয় আর কি। ওকে, তো আমি আজকের লেকচারে লগারিদম, ব্যবধি আর সামেশন এই 3টা জিনিস নিয়ে পড়াবো। ওকে, এদের মধ্যে লগারিদম আর সামেশন তোমাকে কোনো অধ্যায়েই একদম টপিক আকারে পড়ানো হবে না। মাঝখানে টিচাররা অঙ্ক করানোর সময় একটু একটু করে বলে যায়, কারণ তারা ধরেই নাই যে তুমি এসএসসিতে থাকতে লগারিদম করে আসছো। বাট আমি তো জানি যে তোমরা এসএসসিতে কি লগারিদম করেছো। সো এইটার বেসিকটা খুবই গুরুত্বের সাথে আমরা শিখবো আজকের ক্লাসে। সামেশনের বেসিকটা খুবই গুরুত্বের সাথে শিখবো। ব্যবধিটা সেকেন্ড ইয়ারে গেলে মানুষজন পড়ে মেইনলি, বাট এটা ফার্স্ট পেপারেই অনেক বেশি কাজে লাগে। ওকে, তো সেই ক্ষেত্রে ব্যবধির যেই টপিকগুলা বা ব্যবধির যেই নলেজগুলা ফার্স্ট ইয়ারে তোমার খুব ভালো মতন কাজে লাগবে, সেগুলো আমরা আজকের লেকচারে দেখব। ওকে, তো আমরা তো বেশ অনেকক্ষণই গল্পগুজব করলাম, চলো এখন ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, দেখি তো সব কিছু ঠিকঠাক আছে কি না, দেখি সাউন্ড টাউন্ড। ওকে, মাঝে মধ্যে আবার ভয় লেগে যায় যে যদি প্রবলেম হয়। ঠিকঠাক থাকলে আমরা এখনই শুরু করে ফেলবো, এক্ষুনি শুরু করে ফেলবো। ওকে, মজা লাগবে। শুনো, কোনো পড়ার মুড নেই, আমি কিন্তু পড়াইতে আসিনি লিটারেলি। আজকের ক্লাসে আমার পড়ানোর কোনো টার্গেটই নেই, বুঝছো? আজকের ক্লাসে মানে আমি হচ্ছে এক ঝাঁক এমন কিছু মুখের সাথে আনন্দ করব, মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি যে একটা মানে চিল করলাম আর কি। তবে আমার ক্ষেত্রে কী হয়েছিল বলি, আমার ক্ষেত্রে ঘটনাটা ছিল এরকম যে আমার আম্মু আবার খুবই যে অনেকগুলো ভাবির আসরে বসে বৈশা বাচ্চাকে খালি কোচিংয়ে পাঠিয়ে দেয়, ওই টাইপের আম্মু ছিল আমার। ভাই সে লিটারেলি আমাকে কোচিংয়ে ভর্তি করে দিয়েছিল। এসএসসি পরীক্ষার পরে নটর ডেম ভর্তি কোচিং শুরু করে দিয়েছিল। যাক, পরে লাভই হয়েছিল, এটা সত্যি কথা। আম্মুকে মানে নেগেটিভ কিছু বলবো না, লাভই হয়েছিল, চান্স তো আল্লাহর রহমতে পেয়েছিলাম। বাট ভালোই ছিল, মানে এসএসসির পরের টাইমটা আমার জন্য ভালোই ছিল। আসো আমরা লগারিদম শুরু করি। ও আচ্ছা, আমার নাম তো বলতে ভুলে গেছি, শোনো, দিস ইজ মাহির আসিফ। ওকে, মাহির আসিফ, আমার নাম হচ্ছে মাহির আসিফ। আমি হায়ার ম্যাথ বা এগুলো পড়াচ্ছি হচ্ছে 2017 সাল থেকে, বুঝছো? 2017, তার মানে তুমি যদি গুণো মোটামুটি 8 বছরের মতো। ওকে, আমি মেনলি হচ্ছে ইন্টারমিডিয়েটের ম্যাথস নিয়ে কাজ করি, পড়াই আর কি, সিম্পল কাজ আর কি করি, পড়াই। তো এই বাকি সামনে যত দিন যাবে অত আমার নাম শুনতে পারবা মানুষের কাছে। এটা এখন নিজের মুখে আর কি বলবো আমি, মানে জীবনটা। যাক, এখন আমরা লগারিদম শুরু করব। পড়ানো শুরু করলেই বুঝতে পারবো, আমাকে ভালো মতন চিনে ফেলবো আর কি। ওকে, এখন আসো। তো কিছু লিখতে হবে না ভাই, নোট। আচ্ছা, যদি নোট করতে চাও করতে পারো, না করলেও আমার কোনো প্যারা নাই, বাট নোট করলে তোমার পুরো ইন্টার লাইফ এটা কাজে লাগবে। সো খুবই ভালো হয় যদি একটা খাতা আর একটা ব্ল্যাক পেন, একটা ব্লু পেন রাখতে পারো সাথে। ওকে, আচ্ছা, আমরা এখন লগারিদম কি জিনিস আসলে এটা পড়বো। আমি জানি তুমি লগ এলওজি লিখে অনেক অঙ্ক টঙ্ক করে উল্টায় ফেলেছো, এসএসসি পরীক্ষা এটা দিয়ে দিয়েছো, বাট তোমাকে যদি জিজ্ঞেস করি আচ্ছা বলো তো দেখি লগারিদম কি, কি উত্তর দিবা দেখি তো? বলো তো লগারিদম কি জিনিস, বলো তো দেখি, কমন সেন্স, মানে তুমি কি পড়ে আসছো লগারিদম? এসএসসি 26 প্রেজেন্ট, 27 তো তাও মানে উত্তেজিত ঠান্ডা। এর পরবর্তী মানে এইচএসসি 28 যারা, যেহেতু এখানে প্রেজেন্ট, তোমরা অতি উত্তেজিত ঠান্ডা। ওকে, তোমাদের নতুন নামকরণ করা হইলো। আচ্ছা, বই কোনগুলা পড়তে হবে আমি ক্লাসের শেষে, ক্লাস খুব বেশিক্ষণ না, 1 ঘন্টার মতো, ক্লাসের শেষ দিকে আমি বলে দিব না কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কেমনে কি প্র্যাকটিস করবো, সব কিছু বুঝাই বলে দিব। তাইলে তোমার মানে স্ট্রং লাগবে আর কি। কেউ বলো তো দেখি একজন, লগারিদম জিনিসটা কি? এই যে পড়াশোনা করেছো, বলতে পারবা তোমার ভাষায়? তুমি মানে এটা জিনিসটা কি আসলে? তোমাকে যদি বলি যে যোগ চিহ্ন মানে কি, ধরো জিজ্ঞেস করলাম যে যোগ চিহ্ন মানে কি, তুমি বলবো ভাই এই চিহ্নের সামনে একটা সংখ্যা থাকে, পিছনে একটা সংখ্যা থাকে, মাঝখানে যদি এই চিহ্নটা থাকে তাহলে বুঝতে হবে যে বামের আর ডানের সংখ্যাটাকে যোগ করতে হবে, তো এইটা হবে এটার অ্যান্সার। মানে এটা হচ্ছে যোগের মানে কাজ, তাই না? যদি বলি লগের কাজটা কি, বলতে পারবা যে আমরা লগ পড়ি কেন, মানে দরকারটা কি আসলে? কোনো আইডিয়া? ওকে, লগারিদম এর মানে বোঝার জন্য
এর পিছনের কিছু বেসিক জানতে হবে তোমাকে। খেয়াল করো, ধরো আমি তোমাকে একটা সমীকরণ দিলাম, লিখতে হবে না, জাস্ট দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, বললাম এটাকে সমাধান করে দাও। সমাধান করার মানে কি, এক্স এর এমন কিছু মান নির্ণয় করে দাও যাদেরকে এই জায়গাতে বসাইলে ভ্যালুটা শূন্য আসে, ওটাকেই তো আমরা বলি সমাধান করা। তাহলে এখন যদি বলি যে এই সমীকরণটা সমাধান করো, তুমি খুব সহজে এখানে মিডল টার্ম ফ্যাক্টর করবে না। ইন্টারে আমরা বা না লিখে এ চিহ্ন দেই, বুঝছো? স্কুলে তোমরা বা লিখতা না, আমরা ইন্টারে এ চিহ্ন দেই, এটার নাম হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। ওকে, খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, যে মিডল টার্ম। তারপরে আমরা যেটা করি, এই দুইটার থেকে কমন যে যায় তাকে কমন নিব, এখান থেকে যে কমন যায় তাকে কমন নিব, তারপরে এই দুইটার মধ্যে যে কমন যায় তাকে কমন নিব, এন্ড তারপরে হয় অথবার মাধ্যমে যেটা করি যে এত ইকুয়াল টু 0, তার মানে x এর মান হলো 3, অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে x এর মান হলো 2। এভাবে চলে আসি আমরা, তাই না বলো? খুব বেসিক কিন্তু সমাধান করা, ঠিক? সমাধান শিখাইতে আসি নাই, বাট তুমি তো সমাধানের ব্যাপারটা বুঝতে পারছো, ভেরি গুড। এখন আসো, এই সমাধানের সমস্যা না, লিখতে হবে না এটা, এখানে সমস্যা হয় না, সমস্যা হয় অন্য জায়গাতে, সেটা দেখাবো তোমাকে। আমি যখন কলেজে প্রথম উঠি, আমাদের সময়ে কলেজে ম্যাথসের জন্য, বুঝছো, সবচাইতে নাম করা টিচার ছিলেন জওহরলাল স্যার। মানে যেদিন নটরডেমে প্রথম ভর্তি হই, বের হওয়ার সময় আম্মু আর কি দারোয়ানের সাথে জিজ্ঞেস করছিল যে মানে কে কোনটার জন্য ভালো বা কি, এমনি জাস্ট গল্প গুজব আর কি। পরে দারোয়ান বলেছিলেন যে এইখানে একজন স্যার আছেন ম্যাথের, জওহরলাল স্যার। মানে সেই অবস্থা। পরে যেদিন প্রথম ক্লাস করা শুরু করি, প্রথম দিন আমি ক্লাসে বসলাম, প্রথম ক্লাসে পেয়েছিলাম জওহরলাল স্যারের। সে একটা কথা আমাকে শিখিয়েছিলেন, যেটা আমি আজও মানে মনে রেখেছি, আজও। এটা আমার প্রায় এখন 10 বছর হবে, ওই দিনের সাথে এখনকার দিন, মানে প্রায় 10 বছর হবে টাইম। 10 বছর আগে উনি বলেছিলেন যে কি করছি কেন করছি জানতে হবে। এই একটা কথা, কি করছি কেন করছি জানতে হবে। যদি এইটা জানতে পারো, ম্যাথ তোমার ওকে, বস। তুমি অঙ্ক সবই করো, বাট কেন করো এইটা জানতে পারলেই তুমি একদম বস লেভেলে পারফর্ম করবা, বুঝছো? আর আরেকটা কথা তিনি বলেছেন ওই দিনের ক্লাসে, যে চক্ষুর সাথে মনের সংযোগ ঘটিলেই মেধার বিকাশ ঘটিবে। দেখো 10 বছর পরে মুখস্থ রেখেছি এটা। তো যা দেখছো, চোখে যা দেখছো তা মনেও নাও, মনের মধ্যেও ঢুকাও, তাইলে তুমি মেধাবী হয়ে যাবা, তাইলে তুমি মেধার বিকাশ ঘটবে, তাইলে তুমি জানবা। আমরা ম্যাক্সিমাম কেসে যেটা করি, বসে আছি ক্লাসে বাট মনোযোগটা অন্যদিকে। উনি আসলে এটাকেই মিন করেছিলেন, যে সামনে বই খোলা বাট চিন্তা করছে অমুকে কি করলো, ফেসবুকে কি পোস্ট হইলো, আমার পোস্টে কয়টা রিয়াক্ট করলো। সো এটাই চোখের সাথে মনের সংযোগ। ওকে, সো এখন যা বলবো সেটা হচ্ছে কি করছি কেন করছি সেটা জানাবো। দেখো, মনে করো তোমাকে আমি আরেকটা ইকুয়েশন দিলাম, বাট এটা একটু ডিফারেন্ট। এটা তো বেসিক ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন দিলাম। ইকুয়েশনটা এরকম যে ধরো বললাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, যদি বলি সমাধান করো, তুমি খুব সহজে সমাধান করতে পারবে না, যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2, খুবই ইজি, এটা তো খুবই ইজি। এটাও না, আরেকটু ডিফারেন্ট একটা দিব। কীরকম খেয়াল করো, যদি বলি 2 পাওয়ার এক্স ইকুয়াল টু 4, এইটার সমাধান করে দেখাও, তাইলে তুমি কি করবা? বুঝছো, আগের দুইটা এই সমীকরণ আর এই সমীকরণের সাথে এটার পার্থক্য হচ্ছে এটার যে চলক মানে এক্স, যেখানে সেই এক্সটা হচ্ছে পাওয়ারে আছে। আগের সবগুলো এক্স ছিল বেইজে, বাট এই এক্সটা হচ্ছে পাওয়ারে। এখন এটার মান নির্ণয় করতে হবে। এটাও তোমরা খুব সহজে পারবা না বলো? এটাও কিন্তু সহজ, যে 2 পাওয়ার এক্স, যদি এটা হয় সেক্ষেত্রে আমি 4কে লিখবো 2 পাওয়ার সামথিং। তো 2 পাওয়ার কত লেখা যায়? 2 পাওয়ার আমরা বলতে পারি লাইক 2। সেক্ষেত্রে আমরা বলবো যেহেতু ভিত্তি দুইটা সমান, তাহলে পাওয়ার দুইটাও সমান, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2। এটা আমরা খুব সহজেই বলতে পারবো যে এই তাহলে পাওয়ার দুইটাও সমান আসবে। ঠিক, এরটুক পর্যন্ত ঠিক ছিল। এরপরের যেই সমস্যাটা, সেটার জন্যই মেইনলি লগারিদম আবিষ্কার হয়। আসো দেখাই, ভাল লাগবে, দেখবা, মজা পাবা। দেখো, খুব মনোযোগ দিও। এখন যা বলবো খুবই দামি কথা, খুব মনোযোগ দিও, খুবই মনোযোগ লাগবে আমার।
খেয়াল করো, যদি এমন হয় সেম টাইপের ইকুয়েশন যে 2 পাওয়ার এক্স, বাট এখানে 4 না দিয়ে 5 দিয়েছে, এখন বলো তো কি করা যায়? লাইক এখানে 4 থাকলে এটাকে তো তুমি 2 পাওয়ার সামথিং করে ফেলতে পারতা, ঠিক? তো বেস সেম বানালে তোমার পাওয়ার দুটাও সেম হয়ে গেল। বাট এই ক্ষেত্রে কি করবা আসলে বলো, বুদ্ধি বলো দেখি, কার কত বুদ্ধি? কমেন্ট পড়ি, দাঁড়া এক সেকেন্ড। যারাই এই লাইভটা দেখছো তারা তোমাদের পছন্দ অনুসারে যে কোনো একটা রিয়্যাক্ট দিয়ে দিতে পারো, পছন্দ অনুসারে। সৈকত রয়ে বেশ ভালো একটা উত্তর করেছে, সুন্দর উত্তর, থ্যাংক ইউ সৈকত। বলো তো দেখি কি বলা যায়। খেয়াল করো, তুমি কিন্তু চাইলেই এই 5কে 2 পাওয়ার সামথিং হুট করে লিখতে পারবা না, পারবা? লাইক এখানে তুমি 2 পাওয়ার এক্স 2 পাওয়ার সামথিং, তুমি কি জানো আসলে 2 এর পাওয়ারে কত বসাইলে 5 হবে? তুমি জানো না। দশমিক হইতে পারে, অনেক ঝামেলা হইতে পারে। এই রকম যে সমস্যাগুলা, যেখানে আমরা বেস মিলাইতে পারি না, আগে যেমন বেস মিলাই দিলাম, বাট এই যে বেস মিলাইতে পারি নাই, এই জায়গাতে আমাদেরকে লগ হেল্প করে, এই জায়গাতে আমাদেরকে লগ হেল্প করে। অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে এক্স এর ভ্যালু হয় হলো লগ, যার বেস হয় হলো এক্স এর বেস অর্থাৎ 2, যার ইনপুট হয় হলো এই ভ্যালুটা অর্থাৎ 5। এইখান থেকেই মেইনলি শুরু হইল লগারিদম। ওকে, তার মানে লগ আমরা মেইনলি কখন ইউজ করি? লগ আমরা ইউজ করি হচ্ছে এক্স এর মান নির্ণয়ের জন্য। কোন ক্ষেত্রে? যখন এক্স কোনো একটা সংখ্যার পাওয়ারে থাকে, সেই টাইপের সমীকরণের এক্স এর মান নির্ণয় করার জন্য আমরা লগ ইউজ করি। যদি আমাদের কেস এত সহজ হয় যেখানে আমরা সহজেই বেস মিলাই ফেলতে পারি, যেমন এটা 2 ছিল, আমরা এই 4কেও 2 পাওয়ার সামথিং করলাম, তখন কষ্ট করে লগ ইউজ না করলেও চলে, অটোমেটিক উত্তর আসবে। বাট রিয়ালিটিতে ম্যাক্সিমাম কেসে আমরা বেস মিলাইতে পারি না, লাইক 5কে 2 পাওয়ার সামথিং লিখতে পারি না, তখন আমরা হচ্ছে গিয়ে লগের হেল্প নেই। আমরা বলি লগ ভাই একটু ব্যবস্থা করে দেন না, বলেন না 5কে 2 এর পাওয়ার কত লিখলে, 2 এর পাওয়ার কত লিখলে আমার কাজটা হয়ে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে যদি একটু আমরা করি, এই যে লগ, এই লগের মাধ্যমে আমরা তখন এক্স এর মানটা বের করে ফেলতে পারি। তো একটু খেয়াল করো, এই লগের এই জিনিসটা হচ্ছে বেস। এই বেস কার বেস? পাওয়ারের যে বেস ছিল, চলকের যে বেস ছিল, এটা হচ্ছে বেস। বেস বলতে চলকের বেস বোঝাচ্ছে, বেস বলতে চলকের বেস বোঝাচ্ছে, চলকের বেস বোঝাচ্ছে, চলকের বেস বোঝাচ্ছে। আর এইটা কি? এটা হচ্ছে মেইন ইনপুট, এটা হচ্ছে মেইন ইনপুট। এই মেইন ইনপুট আসলে কি বোঝাচ্ছে? যে সামথিং টু দি পাওয়ার এক্স এর যে ভ্যালুটা, সেটা হচ্ছে মেইন ইনপুট। ওকে, এখান থেকেই মেইনলি লগারিদমের সূচনা হয়। ওকে, তো যদি কারো লিখতে ইচ্ছা করে লিখে ফেলো, বা লিখা তো মনে হয় ওয়েট হয়ে গেছে আর কি। আচ্ছা, দেখো তো লগের মেইন জিনিসটা বুঝছো কিনা। এখন আমরা লগের অ্যাডভান্স অ্যাপ্লিকেশনগুলো দেখবো, যে ধর্ম কি কি আছে, কিভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আমরা কিছু সূত্র দেখবো, সূত্রের প্রমাণগুলো দেখবো, স্পেশাল কেসগুলো দেখবো, এমন কিছু জিনিস দেখবো যেগুলো তোমাকে ইন্টারে ডিরেক্টলি কাজ করাবে, মানে যেগুলো তোমার ইন্টারে তুমি ডিরেক্টলি অ্যাপ্লাই করবা, বাট ওগুলো নিয়ে ওইরকম ব্যাক এন্ডে পড়ানো হয় না আর কি নর্মালি। ঠিক আছে, সব কিছু কি ক্লিয়ার তোমাদের? দেখি তো দেখি তো দেখি তো দেখি 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 তো। ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এখন একটুখানি খেয়াল করো, আমরা যাব লগারিদমের ধর্মের মধ্যে। তাহলে খেয়াল করো যে আমার যে লগটা আমি পড়লাম, এই লগের মধ্যে কি কি আছে আসলে, এই লগের মধ্যে কি কি আছে আসলে। ধরো লগের মধ্যে এখানে 3টা জিনিস থাকে নর্মালি। এখানে একটা ভিত্তি থাকে, এখানে একটা মেইন ইনপুট থাকে, আর এখানে একটা পাওয়ার থাকে। ওকে, এখানে পাওয়ার থাকে। তাহলে খেয়াল করো, এ হলো আমার ভিত্তি বা বেস, বি হলো মেইন ইনপুট, এবং সি হলো পাওয়ার। এখন আমি একটা একটা করে তোমাদেরকে ব্যাখ্যা করব যে পাওয়ারের ক্ষেত্রে লগের ধর্ম কি কি, মেইন ইনপুটের ক্ষেত্রে লগের ধর্ম কি কি, ভিত্তি দিয়ে আসলে কি বোঝাচ্ছে, কিভাবে কাজ করতে হয়, সেগুলো দেখাবো। ওকে,
তো একটু জেনে রাখো যে এই যে লেখাটা, এই লেখাটাকে পড়তে হয় কিভাবে। লাইক তোমাকে যদি একটা 2 লিখি আর ওর মাথায় 5 বসায় দেই, আমরা বলি 2 টু দি পাওয়ার 5, এমনে বলি, তাই না? তাহলে এখন 2 এর উপরে 5 থাকলে আমরা এভাবে বলি। তাহলে লগের সামনে যদি নিচে এ, পরে উপরে বি, আরও উপরে সি থাকে, পড়বো কেমনে? চলো সেইটা দেখি। এটাকে পড়তে হয় হচ্ছে এ বেস, আগে বেস লিখবা, এ বেস লগ বি টু দি পাওয়ার সি। অর্থাৎ এই জিনিসটাকে তুমি পড়বা এ বেস লগ বি টু দি পাওয়ার সি। ওকে, ঠিক সিমিলার স্টাইলে তোমাকে যদি আমি বলি, মনে করো 3 4 5 দেওয়া, তাহলে এটাকে কেমনে পড়বা বলো তো দেখি। নিচের থেকে উঠবা, নিচের থেকে 3 বেস লগ 4 টু দি পাওয়ার 5, 3 বেস লগ 4 টু দি পাওয়ার 5, বুঝো? এইভাবে 3 বেস লগ 4 টু দি পাওয়ার 5 এমনে পড়তে হয় আর কি। এটা লিখে থাকলে এমনে পড়তে হয়, এটা বলবা না লগ 3 4 5, এটা বলা যাবে না। ওকে, 3 বেস লগ টু দি পাওয়ার 3 বেস লগ 4 টু দি পাওয়ার 5। ক্লিয়ার সবার? দেখো তো ক্লিয়ার কিনা। ভিডিও হারাই গেছে, কমেন্ট দেখবো কেমনে, দাঁড়াও 1 সেকেন্ড। লাইভটা শেয়ার করেছো সবাই? ভালো না ভাইয়া? এই ক্লাসগুলো কি ইউটিউবে পাওয়া যাবে রেকর্ডেড ভাবে? ক্লাসগুলো ইউটিউবেও থাকবে, রেকর্ডেডও থাকবে, বাট ইউটিউবে মিলিয়নস অফ ভিডিওস আছে। ওকে, লাইভ যেটা হচ্ছে, তোমার সামনে একজন দাঁড়ায় তোমাকে পড়ায় দিচ্ছে ডিরেক্টলি, তুমি ওনাকে ভালোবাসো, ওনাকে দেখো, এই টাইমেই দেখো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এই তো আমাদের হচ্ছে কান্তি দে পেরে গেছে বি বেজ 3 বেজ লগ 4 টু দি পাওয়ার 5। ভেরি গুড কান্তি, না কান্তি নাকি বিপ্লব, কান্তি দে, বিপ্লব। ওকে, এখন আমরা আসবো যে এইগুলোর কি কি ধর্ম আছে সেগুলো নিয়ে। ওকে, আমরা তো রিডিং পড়া তো শিখে গেছি, আমি এখন তোমাদেরকে রিডিং পড়া শেখাচ্ছি। ভেরি গুড, আসো আসো আসো, দাঁড়াও 1 সেকেন্ড। ওকে, খেয়াল করো, আমরা ফার্স্টে এখন শুরু করব হচ্ছে পাওয়ার নিয়ে পড়াশোনা। পাওয়ার নিয়ে পড়াশোনা করব। খেয়াল করো, এই পাওয়ার কার পাওয়ার? আসলে এই পাওয়ার কিন্তু লগের পাওয়ার না, এই পাওয়ার হচ্ছে বি এর পাওয়ার। পাওয়ার অফ মেইন ইনপুট লিখো, মেইন ইনপুটের পাওয়ার, এটা একটু জেনে রাখো আর কি, অনেকে এটা কনফিউশনে থাকে। এটা কিন্তু লগের পাওয়ার না, লগের উপরে এখানে তুমি চাইলে হোল স্কোয়ার দিতে পারবা। ওই 2 এর সাথে এই সি এর কোনো সম্পর্ক নাই। এই সি হচ্ছে বি টু দি পাওয়ার। যেমন এটা দেখো, একটু আগে যে বললাম তোমাকে রিড, যেটা যে তুমি কিন্তু এখানে বি টু দি পাওয়ার সি লিখেছো, মানে বি পাওয়ার সি, এই পুরোটাই ইনপুট, বাট এটা হচ্ছে ওই মেইন ইনপুটের পাওয়ার। ওকে, এটা কিন্তু লগের পাওয়ার না, ইনপুটের পাওয়ার। আচ্ছা, এখন খেয়াল করো, তোমাকে যদি মনে করো এইভাবে লগের সামনে একটা সংখ্যা দিল, বেস যা ইচ্ছা দেখ, ইম্পর্টেন্ট না, উপরে মনে করো দিল বি, যেহেতু বেস দেওয়া নাই তাহলে আমরা জাস্ট এভাবে বলবো লগ এ টু দি পাওয়ার বি, দ্যাটস ইট। বেস যেহেতু নাই আর কি, বেস নাও বলতে পারে, কখন না বলবে, কখন দিবে না, কখন দেখাবে না, সেটা আমি শিখাই দেবো একটু পরে। তো খেয়াল করো, এরকমও হইতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে ধর্মটা হচ্ছে এমন যে এই মাথার পাওয়ার, এই যে বি, এই পাওয়ার, এই যে এটার পাওয়ারটা সামনে আসে, অর্থাৎ জিনিসটা তুমি এইভাবে লিখতে পারো বি ইন্টু লগ এ, এইভাবেও লেখা যায়, বি ইন্টু লগ এ, এইভাবে করেও লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাওয়ারের ধর্ম, যে পাওয়ার সামনে আসে, লগের ইনপুটের পাওয়ারটা সামনে আসতে পারে, তোমার যখন যেভাবে দরকার তুমি তখন সেভাবে করবা। ওকে, এমন অনেক সময় হয়, আমরা অন্তরীকরণের ক্লাসগুলোতে দেখব, তোমাকে কিছু ফাংশনকে যোগজীকরণ বা অন্তরীকরণ করতে দিয়েছে। আমি জানি পুরো কথাগুলো বুঝবা না, বাট তোমাকে জাস্ট আমি এটার গুরুত্বটা বুঝাচ্ছি আর কি। তো তোমাকে ধরো থাকে না যে তুমি কোনো ফাংশনের মান বসাইলা বা যে কোনো কিছু, ফাংশনকে অন্তরীকরণ করতে দিয়েছে, সো তুমি এটাকে সহজে করতে পারছো না, দেখলা এক্স পাওয়ারে আছে, তখন তুমি লগ নিয়ে আসবা, বিকজ লগ যেটা করতে পারে এই পাওয়ারকে সামনে আইনা দিতে পারে, লগ ওইটার পাওয়ারকে সামনে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে লগের সুবিধা আর কি, বুঝছো? অল্প অল্প বুঝছো তো? মেইন কথা হচ্ছে যদি কখনো কেউ পাওয়ারে থাকে, সে পাওয়ারে বসে বসে তোমার সমস্যা করছে, ওকে পাওয়ার থেকে টেনে নামাইতে হবে,
তখন তুমি লগ অ্যাপ্লাই করবা, বিকজ লগের একটা স্পেশাল ক্ষমতা হচ্ছে সে পাওয়ারকে টান দিয়ে নিচে নামায় দিতে পারে। দেখো তো বুঝতে পারলা কিনা? কখন কখন সমস্যা হবে সেটা আমরা তো ক্লাসগুলোতে মেনলি দেখবই, প্যারা নাই। বাট এটা ধরে রাখো যে কোনো অঙ্কের মধ্যে যদি পাওয়ারে এক্স থাকে, যে পাওয়ারে এক্স থাকার কারণে সমস্যা, বা পাওয়ারে অন্য কোনো একটা জিনিস আছে যে নাকি পাওয়ারে বসার কারণে সমস্যা হচ্ছে, সাইডে থাকলে সুবিধা হইতো, সেক্ষেত্রে আমরা উভয় পক্ষে লগ ইউজ করব, পাওয়ার থেকে সামনে আনবো তাকে। বুঝছো? এই আর কি বিষয়। এখন আমরা যাব হচ্ছে পরবর্তী টপিকে। মেইন ইনপুটের ওই রকম যে কোনো আচ্ছা ইনফ্লুয়েন্স আছে, দেখাই দিব। আমরা যাব মেইনলি ভিত্তিতে যাব, ভিত্তি বা বেস। খেয়াল করো, ট্র্যাডিশনালি যেমন তোমাকে একটা সহজ এক্সাম্পল দেই। লাইক তুমি ছেলে মানুষ ধরলাম, সেই ক্ষেত্রে তোমার কিন্তু ট্র্যাডিশনালি হাতে 3-4টাই হেয়ার কাট আছে, আর্মি কাট, রাহুল কাট, আরও 2-4টা কাট, মানে ওগুলাই। তুমি কিন্তু চুল কোমর পর্যন্ত রেখে মানে বাতাসে হাওয়ায় মেলে দিয়ে হাঁটতে থাকবে না নর্মালি। ওকে, ছেলে মানুষ হিসাবে আমাদের কিছু স্পেশাল ড্রেস আছে, লাইক শার্ট প্যান্ট, এসে তুমি হুটহাট একটা শাড়ি পরে বসবা না, স্বাভাবিক। মানে ট্র্যাডিশনালি তুমি তো সব কিছু দিয়েই তোমাকে ঢাকতে পারো, কোনো সমস্যা নাই। তুমি সব কিছু যে কোনো পোশাক দিয়ে তোমাকে ঢাকতে পারো। বাট ট্র্যাডিশনালি আমাদের কিছু সিস্টেম আছে, যে এই সিস্টেমই আমরা ফলো করি নর্মালি, তাই না? মানে মেয়ে মানুষ যেরকম লুঙ্গি পরে না নর্মালি, বাট লুঙ্গি তো পরা যায় আসলে, সমস্যা তো না, বাট ওইটা ট্র্যাডিশনালি হচ্ছে না। ওকে, তো এখন কালচারটা এরকম আর কি। তো লগের বেজের মধ্যে যে কোনো ভ্যালুই বসতে পারে, বাট কালচারালি আমরা দুই টাইপের ভ্যালুর দিকে বেশি ফোকাস করি। একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে ই। তাইলে সবচাইতে কমন কি বেজ আছে বলো? কমন যেগুলো, মোস্ট কমন বেজ, এর মধ্যে এর সবচেয়ে কমন কি ভ্যালু হইতে পারে? একটা হইতে পারে হচ্ছে 10, আরেকটা হইতে পারে হচ্ছে ই। একটা হইতে পারে 10, আরেকটা হইতে পারে ই। বলবো ভাই ই আবার কি? ওকে, খেয়াল করো, ই হচ্ছে ধ্রুবক সংখ্যা। যেমন তোমাকে যদি বলি পাই, কোথাও লিখে দিলাম, লাইক পাই লিখে দিলাম, তুমি তখন কি নিজের থেকেই বুঝে নেবা না যে যেহেতু পাই লেখা মানে হয়তোবা এটা মিন করা হচ্ছে যে 3.14 সামথিং, রাইট? ঠিক সিমিলারলি ই এর ওরকম একটা মিনিং আছে, পাইয়ের যেরকম একটা ভ্যালু আছে, ই এর একটা ভ্যালু আছে 2.71 সামথিং। বুঝছো? তো লগের বেজ হিসাবে এই দুইটা ভ্যালু খুবই কমন। ওকে, তো তোমাকে যদি কোথাও বলে, দাঁড়া একটু এটা আমি একটু চাপায় দেই, এক সেকেন্ড, বা আপাতত এটা একটু সরাই দিই, তুমি তো বুঝছো এটা কি জিনিস। খেয়াল করো, যদি আমার বেসটা হয় 10, সেই ক্ষেত্রে আমরা লাইক এখানে 10 হইল, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, আমরা 10 না লিখলেও চলবে, এটা লিখলেও চলবে। অর্থাৎ বেজের মধ্যে 10 দেওয়া আর না দেওয়া একই কথা। কিরকম? লাইক 5/1 এইটা যা মিন করে 5ও কিন্তু তাই মিন করে। তার মানে কোনো সংখ্যার নিচে 1 দেওয়া আর না দেওয়া একই কথা, মানে অটোমেটিক ও 1 আছে ধরে নিতে হবে। 6 তোমাকে আমি দিলাম, তোমার ধরে নিতে হবে যে 6 এর নিচে একটা 1 আছে, স্বাভাবিক, মানে এটা কমন। ওই রকম যদি কোথাও কেউ জাস্ট সিম্পল লগ দিয়ে দেয়, কিছু না লেখে বেস, বুঝে নিবা যে এখানে 10 ছিল, 10 ছিল, এটা বুঝে নেবা আর কি। বুঝছো? আচ্ছা, এটা গেল। তারপরে আমরা যাব হচ্ছে ই যদি থাকে, অর্থাৎ সেম টাইপের জিনিস, বাট যদি এখানে ই থাকে তারপরে এ তারপরে বি, যদি এমন হয়, সেই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো? সেই ক্ষেত্রে আমরা এই টাইপের লগারিদমকে বলি ন্যাচারাল লগারিদম। ওকে, তখন ওটাকে লিখি আমরা LN, ন্যাচারাল লগারিদম। ওকে, এটাকে আমরা বলি ন্যাচারাল লগারিদম। অর্থাৎ যদি বেস হয় ই, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তার মানে খেয়াল করো, রেগুলার কেসে যদি আমাদের বেস ধরো 1 2 3 4 5 এগুলো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার করে এই জায়গাগুলোতে লিখে দিতে হবে। বাট কোনো সময় এগুলো লিখে না, তো যদি দেখো লগ লেখা আছে বাট বেস লেখা নাই, বুঝতে হবে এখানে মাস্ট 10ই ছিল। যদি হুট করে LN লেখে, লন লেখে, এটাকে LNও বলা হয়, লনও বলা হয়।
বুঝছো? তো মানে এটা এক এক রকম। যেমন আমি যখন কলেজে পড়তাম, আমাদের কলেজে হচ্ছে এলেন গোমেজ নামের একজন স্যার ছিল, প্রমোদ এলেন গোমেজ। আমি ওনার কাছে প্রাইভেট পড়েছিলাম কেমিস্ট্রিতে। তোমরা ইভেন বইও পড়বা, বিপ্লব কুমার দেব স্যার এবং হচ্ছে প্রমোদ এলেন গোমেজ। ওকে, তো এলেন স্যারের কাছে পড়তাম। তো ওনার কারণে আমরা এটাকে এলেন বলতাম না, লন বলতাম, মানে টিচারের নাম এমনি এমনি বলা। তো এটা হচ্ছে কি কমন, মানে তুমি এলেনও বলতে পারো, লনও বলতে পারো। ওকে, সেই হলো বিষয়। তো যদি এলেন দেওয়া থাকে বা লন দেওয়া থাকে, সেক্ষেত্রে বুঝবা যে লগের বেজ ই মিন করছে। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? তুলে ফেলো। আর এটাকে কি বলা হয়? ন্যাচারাল লগ। ঠিক আছে, দেখি তোমাদের চেহারা স্লোত একটু দেখি। ওয়ান সেক। লা 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 লা। ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড। এখন এখন হয়েছে তো নাকি? ওকে, ভেরি গুড। এখন আসো, এইবার আমরা যাব মেইন ইনপুটের দিকে। মেইন ইনপুটের দিকে খেয়াল করো। এবার আমরা তাকাবো হচ্ছে মেইন ইনপুটের দিকে। মেইন ইনপুটের এই বৈশিষ্ট্যটা তোমরা শিখে আসছো স্কুলে থাকতেই। কি বৈশিষ্ট্য? খেয়াল করিও যে যদি তোমাকে এমন বলে যে লাইক এখানে লগ দিল, তুমি বুঝে নিবা 10 বেস, যেহেতু কিছু বলি নাই। ধরো এখানে দিল লগ এ যোগ লগ বি। আমরা জানি যে যদি দুইটা সেম বেজের লগ একসাথে যোগ করা হয়, সেই ক্ষেত্রে মেইন ইনপুট দুইটা গুণ হয়ে যায়। অর্থাৎ জিনিসটা দেখতে হবে এরকম, লগ এ ইন্টু বি, তাই না? ঠিক সিমিলারলি আরেকটা সূত্র আমরা জানি যে যদি দুইটা সেম বেজের লগ একটার থেকে আরেকটা বিয়োগ হয়, সেই ক্ষেত্রে উত্তরটা হবে হলো এ বাই বি। এ বাই বি মানে মেইন ইনপুট দুইটা একটার থেকে আরেকটা ভাগ হবে। এগুলো কিন্তু বেসিক, তাই না? এগুলো কিন্তু বেসিক। আমরা এখন দামি জিনিস দেখব। ওকে, হ্যাঁ, জাস্ট শো করার জন্য 10 দিয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, ভেরি গুড। এখন এখন এটা তো বুঝছো, এটা তোমরা পারো আশা করি। যাই হোক, এখন আমরা স্পেশাল একটা কেস দেখব, স্পেশাল কেসগুলো শিখব। তো স্পেশাল কেস শেখার আগে আমরা একটা ছোট্ট ধর্ম শিখে নেব। খেয়াল করো, হেডলাইন দাও লগারিদমের স্পেশাল কেস। হেডলাইন দাও লগারিদমের স্পেশাল কেস। ওকে, খেয়াল করো এখন যে যদি এমন হয় লগের বেস আর মেইন ইনপুট দুইটাই সমান, যদি এমন হয় লগের বেস আর মেইন ইনপুট দুইটাই ইকুয়াল, সেই ক্ষেত্রে এই দুইটা কাটাকাটি যে ভ্যালুটা হয় হলো 1, ভ্যালুটা হয় হলো কি 1। ঠিক? তাহলে এই চিন্তাধারা থেকে যদি আমি জিজ্ঞেস করি যে আচ্ছা তাহলে লগের বেস যদি না দেওয়া থাকে বাট মেইন ইনপুট যদি 10 দেওয়া হয়, সিম্পল লগ 10, এটার মান কত হবে বলো তো দেখি। লগের মেইন ইনপুটটা আমি দিলাম 10, কি মিন করছে এটা? যেহেতু কোনো বেস নাই, তার মানে জিনিসটা কি এরকম না 10 বেস, তারপরে মেইন ইনপুট তো 10ই দেওয়া। ঠিক? তাহলে এই দুইটা ইকুয়াল হয়ে গেল, তাহলে ভ্যালুটা কত হবে? 1ই হবে। সেই কারণে 10 মানে লগ 10 এর ভ্যালুটা 1 আসে। ঠিক সিমিলারলি তোমাকে যদি আরেকটা কোয়েশ্চেন দেই, লন ই এর মান কত হবে বলো তো দেখি। লন ই, চিন্তা করো কিছুক্ষণ আগে। লন মানে কি? লন মানে হচ্ছে লগের বেস ই, এটার মেইন ইনপুটও হলো ই, সেক্ষেত্রে ভ্যালুটা কত হয়? 1 হয়ে যায়, তাই না বলো? তাহলে দেখো লন ই এর ক্ষেত্রে আমার মেইন ইনপুটটাও ই আবার বেসটাও ই, এই দুটা কাটাকাটি হয়ে 1 হয়ে গেল। ঠিক? আচ্ছা, এখন এটা হচ্ছে জাস্ট মানে স্পেশাল কেস, যখন নাকি তোমার লগের মেইন ইনপুট 10 হবে 1 হবে, লনের ক্ষেত্রে মেইন ইনপুট ই হইলে সেটার ভ্যালু 1 হয়। তোমাদেরকে এখন একটা দামি জিনিস শেখাবো। লেখা শেষ হইলে আমাকে জানাও, দ্রুত লেখা শেষ হইলে জানাবা।
দেখি 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 আচ্ছা, কেউ আমাকে বলতে পারবা যে এই দুইটা সেম হইলে ভ্যালুটা 1 কেন হয়? এটা কেউ বলতে পারবা? শুনো, সবসময় মাথায় রাখবা কি করছি, কেন করছি, এটা জানতে হবে। বলতে পারবা যে এই এই জিনিসটা কেন হয়? দেখো তো। ওকে, ঠিক আছে। আসো তোমাদেরকে ওইটা দেখাই যে কেন এটার মানটা 1 হচ্ছে। মনোযোগ দিও একটু, দামি কথা এটা। এখন যেটা দেখাবো দামি কথা, খুব মনোযোগ দিও। যে কোনো লগ লাইক ধরে নাও হলো এই লগ যার বেজ হলো এ আর মেইন ইনপুট হলো বি, এইটাকে তুমি দুইটা লগের ভাগ আকারে দেখাইতে পারবা সবসময়। দুইটা লগের ভাগ আকারে দেখাইতে পারবা, দুইটা লগের ভাগ আকারে দেখাইতে পারবা, যেখানে উপরের লগের মেইন ইনপুট হবে হলো বি এবং নিচের লগের মেইন ইনপুট হবে হলো এ। আমি আরও একবার বলি, যে কোনো একটা বেসিক লগ, সেই লগের ভিত্তি আছে, মেইন ইনপুট আছে। এই লগটাকে তুমি দুইটা লগের ভাগফল আকারে দেখাইতে পারবা এবং উপরের লগের মেইন ইনপুট হবে এই মেইন ইনপুটটা, নিচের লগের মেইন ইনপুট হবে হচ্ছে এই ভিত্তিটা। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই তাহলে এইগুলোর ভিত্তি কত হবে, আসলে 10 দিব না কি দিব আসলে বুঝতে পারছি না। সেক্ষেত্রে হচ্ছে তুমি এগুলার যে কোনো একটা ভিত্তি দিলেই হবে, লাইক পি মানে যে কোনো সংখ্যা তুমি লিখলেই হবে, কোনো সমস্যা নেই। তুমি এখানে 10 দিতে পারো, ই দিতে পারো, 1 দিতে পারো, 2 দিতে পারো, এনিথিং ইউ ওয়ান্ট, এনিথিং। ওকে, তুমি মনে করো এখানে বলতে পারো যে ভাই এটাকে আমি সিম্পল জাস্ট লগ বি বাই লগ এ লিখবো। ভাই এটা কি হবে? কথা হচ্ছে হবে। তুমি 10 দিলা, পি এর জায়গায় তুমি 10 দিলা, মানে দুইটা সমান দেওয়া লাগবে, এই হলো কথা। উপরে লগ আর নিচে লন এরকম দিলে হবে না। তুমি মনে করো পি এর জায়গাতে 10 না দিয়ে ই দিবা মনে করো, সেক্ষেত্রে জিনিসটা কি হতে পারে, লন বি বাই লন এ, এরকম। তোমার যেমনি ইচ্ছা তুমি এটা লিখতে পারবা, বুঝছো? যেমনি ইচ্ছা লিখতে পারবা। এই হলো বিষয়, যে একটা লগকে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা, দুই টুকরা করতে পারবা। কীরকম? সেক্ষেত্রে তুমি দুইটা লগ দিয়ে ভাগ দিবা, তার উপরেরটায় তুমি মেন ইনপুট দিবা এটা, নিচেরটার মেন ইনপুট দিবা এটা। তো তুমি এইখানে ভিত্তি যা ইচ্ছা বসাইতে পারো, যে কোনো সংখ্যা 1 2 3 4 বসাইতে পারো, দুইটাই 10ও বসাইতে পারো, দুইটাই ইও বসাইতে পারো, এরকম। খালি মাথায় রাখতে হবে দুইটা সেম হইতে হবে, তাহলেই সত্য হবে। ওকে, তাহলে এবার চিন্তা করো তো দেখি, তাহলে এখন যদি আমি বলি যে তাহলে এটার মান কেন 1 হচ্ছে, এটার মান 1 হওয়ার পিছনের রিজনটা কি? রিজনটা হচ্ছে যেহেতু দুইটা সেম, তুমি মনে করো দুইটাই দুইটা লগ নিয়ে চিন্তা করছো, তাহলে উপরেরটাও এ নিচেরটাও এ, তাহলে কি কাটাকাটি যাবে না, ওই কারণে 1 হচ্ছে। বুঝছো? ভালো না জিনিসটা? বলো, জিনিসটা কিন্তু ভালো, খুবই ভালো আসলে অঙ্কটা। দেখো, ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? ক্লিয়ার তো সবার নাকি? আচ্ছা, এখন আসো তাহলে, এই থিমটা তো ক্লিয়ার নাকি? এইবার আমরা একটা স্পেশাল জিনিস দেখবো, দামি জিনিস, খুবই দামি জিনিস, খুবই দামি জিনিস দেখবো। একটা মনোযোগ দিয়ে একটু খুব ভালো মতন ফোকাস করো এই কথাটা। এখন যেটা দেখাবো খুবই দামি জিনিস দেখাবো, এখন যেটা দেখাবো খুব মনোযোগ দিও। ইন্টারে তুমি একটা সূত্র খুব বেশি ইউজ করবা, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট টেনশনে থাকে যে ভাই এটা কেমনে হইলো, ভাই এটা কেমনে হইলো। তখন ক্লাসে অঙ্ক করানোর সময় মনে করো করাচ্ছি হচ্ছে যোগজীকরণ, এটা লিখলাম, ভাই এটা কেমনে হইলো ভাই। তারপরে এখন ওদেরকে যোগজীকরণ বাদ দিয়ে এটা বোঝানো লাগে, সে এখনই শিখাই দিয়ে আসো। একটা সূত্র আছে দামি, বেশ দামি জিনিস, মনোযোগ দিও। সেটা হচ্ছে মানে কমন যে সূত্রটা, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার লন এ থাকলে উত্তরটা এ হয়। ই টু দি পাওয়ার লন এ থাকলে উত্তরটা এ হয়। এটা খুবই কমন কালচার, আমরা এটা ইউজ করি ইন্টারমিডিয়েটে, এবং আলাদা করে এটা নর্মালি পড়ানোই হয় না, জাস্ট বলে এটা একটা সূত্র আছে ইউজ করো এই। বাট এটা খুবই কমন কালচার, খুবই ইম্পর্টেন্ট সূত্র এটা, বুঝছো? আজকে আমরা এটার প্রমাণটা শিখে রাখবো, যেটা কেমনে হইলো আসলে। হুট করে এই পাওয়ার লন হইলে
ই লন এত ভারী কি জিনিস, বড় বড় জিনিস কই গেল এগুলা, সেটা আজকে আমরা শিখব। ওকে, তাহলে আমরা এখন দেখব যে কিভাবে ই টু দি পাওয়ার লন ইকুয়াল টু এ হয়, কেমনে, হাউ। এটা কেমনে হইল? ওকে, এখন আসো আমরা দেখি। দেখো ই টু দি পাওয়ার লনে এটার ভ্যালু লাগবে তো আমাদের, নাকি? ঠিক তো। এখন এ যে আসে, এটার ধরো আমি জানি না, আমাকে প্রমাণ করতে হবে যে ই টু দি পাওয়ার লনে এটার মান এই আসে। আই হ্যাভ টু প্রুভ দিস, বাট ধরে নিচ্ছি আমি জানি না, দেখেই তো এটা বের করবো আর কি। তাহলে ধরি, তাহলে যদি এ না আসে, মানে অন্য কিছু লাইক বি আসতে পারে, সি আসতে পারে, মাহির ভাই আসতে পারে, এনিথিং আসতে পারে, কি আসবে আমরা তো জানি না। তো ধরে নেই যে আচ্ছা এই পাওয়ার লনে এটার মান ধরে নিচ্ছি এক্স, ধরে নিচ্ছি, জানি না যেহেতু আমাকে প্রমাণ করে দিন শেষে দেখাইতে হবে এক্স এর মান এ, এটা দেখাইতে হবে। যেহেতু আমি এখনো শিওর না যে আসে কিনা, তাই এক্স ধরে নিলাম। ওকে, এখন খেয়াল করো, এইবার আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে এক্স এর মান নির্ণয় করা। কি কাজ? এক্স এর মান নির্ণয় করা। ওকে, তাহলে আমি আরেকবার বলছি, ই পাওয়ার লনে এটার ভ্যালু যে ওয়ান এ, এইটা আমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করতে হবে মানে কি? মানে আমি এখনো শিওর না যে সত্য কিনা, এই জন্যই তো প্রমাণটা করতে হবে। তাহলে কত আসতে পারে আমি তো আর জানি না, ওই জন্য ধরলাম এক্স। এখন যদি অঙ্ক করে করে এই এক্স এর মানটা লাস্ট পর্যন্ত এ আসে, তাহলে বুঝবো যে হ্যাঁ ই টু দি পাওয়ার লনে এটার মানটা এই সত্য। ওকে, আচ্ছা, এখন খুব মনোযোগ দিয়ে ওই জায়গাটা আমি একটা টেকনিক দেখাবো তোমাকে। আমরা মনে আছে ক্লাসের শুরুতে, একদম শুরুতে এই জিনিসটা পড়েছিলাম যে 2 পাওয়ার এক্স এর মান 5 হলে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি না। তখন আমরা যেটা করি সেটা হলো যে এক্স এর মান নির্ণয় করি লগের মাধ্যমে, যেখানে লগের মেইন ইনপুট থাকে এই 5 আর বেস থাকে এই 2। তোমাদের কি খেয়াল আছে জিনিসটা? বলো তো, তোমাদের কি এই জিনিসটা খেয়াল আছে? এখন এই টেকনিকটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো এখানে কি টেকনিক ছিল আসলে, এইখানে হচ্ছে পাওয়ার ইকুয়াল টু লিখা যায় লগ, যার বেস হচ্ছে পাওয়ারের বেস আর ইনপুট হলো এই ভ্যালুটা, ঠিক? তাহলে এইখানে এই জায়গাটাতে পাওয়ার কত? এই জায়গাটাতে পাওয়ার কি? লন এ না, লন এ। তাহলে এইরকম ফর্মকে যদি আমি এইভাবে লিখতে চাই, কি লিখতে হবে? এখানে একটা লগ লিখবো। তাহলে এই লগের নিচে কে থাকে? পাওয়ারের যে বেস। তাহলে এই লগের নিচে কে থাকবে? পাওয়ারের যে বেস, দ্যাট ইজ ই, রাইট? তারপরে আসো, এই লগের মেইন ইনপুট কি হবে? এই ভ্যালুটা না ফাইনাল ভ্যালুটা? তাহলে এক্স, রাইট? এইটা হয় না? এখন খেয়াল করে দেখো যে আমার এখানে লন এ, এটার মান তাহলে লিখতে পারি ই বেস লগ, তার মানে কি? লন অফ এক্স লিখতে পারি না? তাহলে যদি আমি এখন লন লন কাটা দেই, সেক্ষেত্রে আমি কি বলতে পারি না যে এ ইকুয়াল টু এক্স আসে, সুতরাং এক্স এর মানটা এই সত্য? বলতে পারি না? বলো। তার মানে দেখো আমি অঙ্কটা শুরু করলাম হচ্ছে যে কি আসতে পারে আমি জানি না, আমি ধরে নিচ্ছিলাম যে কি যে আসবে ন জানি। আমার চিটাঙ্গের বন্ধু ছিল কিছু, ওরা বলতে এরকম ন জানি ন মাতি এরকম। এখন দেখো আমি মনে করো জানি না যে এক্স এর মানটা কত আসতে পারে, এটার মান যে এ হবে আমি শিওর না, তো আমি ধরে নিলাম এক্স। এরপরে আমি করলাম কি, এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম, লগের যে মেইন টেকনিকটা, মূল টেকনিকটা, সেটা অ্যাপ্লাই করার পরে দেখলাম লন এ ইকুয়াল টু লন এক্স আসছে। লন লন কাটা দিলে আমার এক্স এর মানটা আলটিমেটলি এই আসে। তার মানে হ্যাঁ ই টু দি পাওয়ার লন এ এটার মানটা এই হবে। ঠিক ঠিক কিনা বলো? এখন তাহলে দেখো এই জিনিসটা সবাই কি বুঝছো? এখান থেকে আরেকটা আমি নতুন দামি জিনিস বের করবো, দামি টেকনিক বের করবো। আগে এটা সবাই বুঝছো কিনা বলো? এটা কিন্তু দামি অঙ্ক, এটা দামি অঙ্ক আর কি, এটা দামি পড়া। ভাই আপনি চট্টগ্রামের? না ভাই চট্টগ্রামের না, আমি হচ্ছে আমি হইলাম গিয়ে শঙ্কর প্রজাতির প্রাণী। আমার দাদার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, নানার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। ওকে, তবে আম্মু আবার ছোটোবেলায় চিটাগাঙে ছিল, ওইটা হইতে পারে। এখন এখানে বিষয় আছে, আমি যখন কলেজে পড়ি তো নটর ডেমে হইলো সিট প্ল্যান ফিক্স থাকে, রোটেট করে, মানে সামনে পিছনে আগ পিছ করে। বাট পুরো 1.5 বছর আমার ডান দিকের বন্ধু, মানে এক বেঞ্চে 3 জন বসে, তাহলে আমার ডান দিকে যে ছেলেটা বসেছে ও পুরো 1.5 বছর ডান দিকেই বসেছে, বামে যে ছেলেটা ও পুরো 1.5 বছর বামেই বসেছে। মাঝখানে একদিন আমরা জায়গা অদল বদল করেছিলাম, বাট বাকি পুরো 1.5 বছরই ও ডান দিকে ও বাম দিকে, জীবনেও জায়গা চেঞ্জ করে নাই। সামনের বেঞ্চের যে 3 জন ছিল ওরা আজীবনে ওইখানেই বসেছে, পিছনের বেঞ্চের যে 3 জন ওরা আজীবনে ওইখানে বসেছে। এখন গল্পটা কেন বললাম বলি,
আমার ডান দিকে যে ছেলেটা ছিল সে ছিল চিটাগাংয়ের, বাম দিকের জন ছিল মুন্সিগঞ্জের, সামনের বেঞ্চের 3 জন, ওদের সাথেও তো গল্প হইতো, সামনের বেঞ্চে বসা। প্রথম জন ছিল হচ্ছে নরসিংদীর, দ্বিতীয় জন ছিল হচ্ছে ফেনীর, 3 নম্বর জন ছিল হচ্ছে সিলেটের। ওকে, না প্রথম জন হচ্ছে গিয়ে ফেনী, নরসিংদী আর হচ্ছে গিয়ে চিটাগাং। পিছনেও তোমার একটা চিটাঙ্গা ছিল, একটা ছিল চাঁদপুর, আরেকটা জানি কোন জেলা। মানে দেখা গেছে আলটিমেটলি আমার সামনের বেঞ্চে একটা চিটাঙ্গা, ডান দিকে একটা চিটাঙ্গা, পিছনে একটা চিটাঙ্গা। ওকে, সো ওরা যখন আমার সাথে কথা বলতো আমি ধরে নিতাম কি চিটাঙ্গা ভাষা বললো রে, মানে এরকম চিন্তা হইতো। মানে কিন্তু ওইটা ছিল ওদের জন্য আলটিমেট শুদ্ধ ভাষা, আলটিমেট শুদ্ধ বাংলা। ওরা ওইটা আমার সাথে অ্যাপ্রোচ নিত। বাট এরকম ভালো হয় নাই যে, মানে গুম আসতেছে যে, এরকম করতে, বুঝছো? সো এটা হচ্ছে ওদের আলটিমেট শুদ্ধ। আর ওরা যখন কথা বলতো 3 চিটাঙ্গা একসাথে, ও বাজি আর ন বুঝে কিচ্ছু, মানে কিচ্ছু বুঝতাম না, বুঝছো? মানে ওরা এমনি ও বাজি এই সেই বলে বলে, এবং কি কি মানে যে বলতো আল্লাহ আল্লাহ, মানে বুঝতাম না কিচ্ছু, বুঝছো? তখন ওদেরটা আলাদা। এই হইলো অবস্থা। এখন মনে করো ডেইলি 6 থেকে 7 ঘন্টা এই কালচারের মধ্যে বড় হওয়ার পরে আমি বাসায় এসে বলতাম ডালটা ভালো হয় নাই যে, আমার ঘুম আসতেছে যে, এরকম। আবার পিছনে ছিল একটা ফেনীর, ও বলতো স্টাফলারে ফিন নাই পুরা। সো আমার অনেকগুলা কালচারের সাথে মিশার সুযোগ হয়েছে কলেজে পড়ার টাইমে, এবং মানে ভালোই টাইম কেটেছে। সো মাঝে মধ্যে মুখ দিয়ে এসব ভাষা বের হয়ে যায় আর কি, এখনো মজাই লাগে অবশ্য, কারণ তোমরা অনেক মাল্টি কালচারাল, বুঝছো? ও বিপ্লব কান্তি চিটাগাং থেকে, ইয়েস। আচ্ছা, এখন এবার আসি পরের অঙ্কে। এটা তো বুঝছো। এখন এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত বের করব, আবিষ্কার করব সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? দেখো মনোযোগ দিয়ে একটু, মজার জিনিস, দেখেছো? দেখো এই যে এই ই হচ্ছে ই, আর এই লনের বেসটাও কি ই। সেক্ষেত্রে এটা সেম আসছে। যতটুকু বুঝছো আপাতত একটু মাথায় ঢুকাও যে এইখানে ই আছে আর এখানে লগের বেজও ই, এই দুইটা মিললে লগের মেইন ইনপুট বাইরে আসে। তাহলে আমি কি এটা বলতে পারি যে যদি এখানে 10 থাকে আর এখানে আমি সিম্পল লগ লিখে এ দিই, তার মানে কি এইখানে টোটাল নিচে আছে 10, এই লগের বেজও 10, তাহলে উত্তরটা 10 আসবে। আমি কি এটা বলতে পারি? বলো তো, চিন্তা করে দেখো তো। এই লগের বেজ হচ্ছে ই, এই লগের নিচেও আছে ই, সেই ক্ষেত্রে ই এবং লগ মানে ই বেজ লগ কাটাকাটি যায়, এ সামনে চলে আসে, এই যে এ সামনে চলে আসে, ঠিক? তাহলে এই লগের বেজ হচ্ছে 10, এইখানেও 10, তাহলে এরা টোটাল কাটা যাবে, এ সামনে চলে আসবে। আমি 10 ভুলে লিখলাম, এ সামনে চলে আসবে, বলা যায় না? আমি আবারও বলি, এই লগের বেজ হচ্ছে ই, টোটাল জিনিসটার নিচে আছে ই, সেক্ষেত্রে এরা কাটা যায়, এ সামনে চলে আসে। এবার তাকাও, এই লগের বেজ হচ্ছে 10, টোটাল নিচে আছে 10, সেক্ষেত্রে এরা কাটা যাবে, এ সামনে আসবে, বলা যায়। এখন আমি এখানে দেখো আরেকটা জিনিস দেখাই। তাইলে আমরা কি এটা বলতে পারি পি এর পাওয়ারে যদি তুমি একটা পি বেজ লগ এ লিখো, সেটার উত্তরটাও এ আসবে। কেন? এই লগের বেজ পি, টোটাল জিনিসের নিচেও আছে পি, তাহলে এই জিনিসগুলো কাটা যাবে, মানে এই পি এবং এই লগ পি কাটা যাবে, বা পি বেজ লগ কাটা যাবে, এ উত্তর হবে, মানে এ ইকুয়াল টু দ্য অ্যান্সার। সহজ, কিন্তু চিন্তা করো জিনিসটা। ওকে, এই পড়াটা কাজে লাগবে তোমার সামনে, এই পড়াটা অনেক কাজে লাগবে, বুঝছো? অনেক কাজে লাগবে এটা। ভালো না পড়াটা? মজার না? ঠিকঠাক সবার কমপ্লিট? ভেরি গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা, এই জিনিসগুলাই কাজে লাগে, বুঝছো? এই জিনিসগুলাই কাজে লাগে। এখন এখান থেকে তোমাকে পরীক্ষার হলে যে কোনো টাইপের ম্যাথ দিতে পারে, যে কোনো জিনিসই দিতে পারে, বুঝছো? এনিথিং, যে কোনো জিনিসই তোমাকে দিতে পারে। তোমার কাজ হচ্ছে সেগুলোর অ্যাপ্রোচ নেওয়া। তোমাকে এইখানে আমি লগ নিয়ে যা কিছু শিখিয়ে দিয়েছি ভাই, বিলিভ মি, তোমার পুরো ইন্টার লাইফের জন্য লগ সেট ইনশাল্লাহ। তুমি যদি এগুলো ক্লিয়ার করে বুঝে ফেলো, এখন পর্যন্ত যা কথা বললাম যদি ক্লিয়ার করে বুঝতে পারো, নেক্সট 2 বছর ক্লাসে লগ নিয়ে অঙ্ক করাবে, কেউ বুঝবে না, তুমি বুঝবে। মাহির ভাই করাইছিল একদম শুরুর দিনে, ভাই লিটারালি পুরো 2 বছর তোমার এগুলো পড়াবে, বুঝছো? এগুলো দিয়ে ম্যাথ করাবে। ম্যাক্সিমাম বাচ্চা জানবেই না যে ই বেজ লগ লনে কেন এ হয়, ম্যাক্সিমাম। ইভেন যদি এই ক্লাসে কোনো 25-এর স্টুডেন্ট বা 26-এর স্টুডেন্ট জেনে থাকো, মানে থেকে থাকো,
একটু বলো তো এইটার প্রমাণ কোনোদিন দেখেছো কিনা? ভাই আমি নিজেও জীবনে দেখিনি এটা। এটা একদিন ক্লাসের মধ্যে করাচ্ছিলাম, বুঝছো? একটা বাচ্চা জিজ্ঞেস করেছে, ভাই এটা কেন হয়, একটু প্রমাণটা দেখান। আমি তো কিসের মধ্যে বললাম, ভাই আমি তো এটা জীবনেও করি নাই, দেখিও নাই। পরে আমি বললাম আচ্ছা একটু চিন্তা করি। ভাই পরে লিটারালি ক্লাসের মধ্যে এটা প্রমাণ বানিয়েছিলাম, বুঝছো? সেটা খুবই কাজের জিনিস এবং মানে দেখে ভালো লাগে পরে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এইবার দেখো সবগুলা সূত্র একত্রে দেখব, সবগুলা সূত্র একত্রে দেখব। যেমন এখানে এই দুইটা সেম হলে এখানে 1 হয়, ঠিকঠাক, এখানে 1 হয়। এখন আমাকে একটু বলো তো যে এটা তো হয়, এইটা কেমনে মিলাইতে পারবা? কেউ একজন চিন্তা করে বলো তো দেখি, এইটা কেমনে হয় যে আমি মেইন ইনপুটের জায়গায় যদি 1 দেই এটা কেন 0 আসে? বলতে পারবা কেউ একজন? বুদ্ধি করো তো দেখি। যে বলতে পারবা যে কেন এটা 1, তার জন্য আমি টি শার্ট গিফট করবো আজকে, এখন টাইম দিলাম 1 মিনিট, একদম ফ্রিতে পুরো প্রিমিয়াম জার্সি পাঠিয়ে দিব, বাসায় পাঠিয়ে দিব, দামি জিনিস। যে ইনস্ট্যান্ট বলতে পারবা যে এইটার মান কেন 0, জাস্ট কারণটা লিখলেই হবে, ভাই এই কারণে 0, 27 ব্যাচ হওয়া লাগবে। ওকে, তাহলেই চলবে। দেখি এটা কে বলতে পারো, আজকের জন্য গিফট থাকবে এটা। দেখি এটা কে বলতে পারো। আমাদের মারুফ ঠাটা মুখস্থ করেছে এটা। এই টাইম চলে যাচ্ছে, দ্রুত চিন্তা করো। সহজ আছে, সহজ দেখেই দিয়েছি, সহজ দেখেই দিয়েছি। বলতে পারলেই গিফট, বলতে পারলে দামি টি শার্ট পাঠিয়ে দিব, একদম ডেলিভারি চার্জ সহ, মানে পুরো খরচ আমার আর কি। তুমি খালি পরে ছবি দিবা। ওই সৈনিকওয়ালা, দাঁড়া আমার সৈনিকের টি শার্টটা কই, দাঁড়া তো দেখি আশেপাশে থাকলে তোমাকে একটা দেখাই, মানে সুন্দর জিনিস এটা। না আশেপাশে নাই। কেউ একজন বলো, আসো হেল্প করে দিই। টি শার্টটা থেকে মিস করলা, টি শার্টটা মিস করলা। সৈনিকের টি শার্ট, পিছনে একদম বড় করে স্লোগান, ম্যাথ করি দৈনিক মাহির ভাইয়ের সৈনিক, এই টি শার্ট মিস করলা। আসো আসো আসো, খেয়াল করো। যদি এরকম হয় যে লগের বেজ এ এটা 1, এটার ভ্যালু আমার লাগবে। এখন আমি কি জানি, এগুলো কাটাকাটি করাইতে হবে, সরাইতে হবে। কখন সরে জিনিসটা? যখন নাকি এই ভ্যালু যা এটাও তাই হবে, তখন না। এখন তুমি বলো 1কে এ কিভাবে লেখা যায়? এ টু দি পাওয়ার 0 করলে না, এ টু দি পাওয়ার 0 করলে এটাকে আমরা 1 লিখতে পারি। অর্থাৎ এই 1-এর বদলে আমরা লিখতে পারি এই 1, এই যে এই 1-এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে এ টু দি পাওয়ার 0। এটা কার বদলে লিখতে পারি? এই 1-এর বদলে লিখতে পারি, ঠিক? এবং আমরা এটাও বলতে পারি এই 0টা সামনে আসতে পারবে, তার মানে 0 ইন্টু এরকম। তো সেক্ষেত্রে 0 ইন্টু 1 বা টোটাল অ্যান্সারটা 0 হয়ে যায়, টোটাল অ্যান্সারটা 0 হয়ে যায়। এবং এটা কখন কখন হবে? যখন লগের মেইন ইনপুট 1 হবে, তখন টোটাল অ্যান্সারটা আলটিমেটলি 0ই হবে, 0ই হবে। বুঝছো? আজানের ব্রেক দেওয়া হলো 1 মিনিট, তোমরা যে কোনো কোয়েশ্চেন করতে পারবে আমাকে আজানের ব্রেকে। আজানটা শেষ হয়ে নেয়, এরপর আবার আমরা ক্লাস শুরু করব।
আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য দোয়া করো, শর্টকাট টেকনিক। লা ইলাহা ইল্লাল্লাহ। আসো এখন আমরা শুরু করে ফেলি পরবর্তী অংশ। তাহলে খেয়াল করো যে যদি আমার মেইন ইনপুট 1 হয় সেক্ষেত্রে ভিত্তি কি আছে এটা আমার ইম্পর্টেন্ট না। মেইন ইনপুট 1 মানে অ্যান্সার 0, এটা আজীবন মুখস্থ করতে পারো, আবার এই টেকনিক তো জানবাই, এমনি মনে রাখো, পরীক্ষা ডিরেক্ট কাজে লাগাবো আর কি। আচ্ছা, এটা তো দেখাইলাম যে তোমার যদি আমার ভিত্তিগুলো সেম আসে সেই ক্ষেত্রে মেইন ইনপুটগুলো গুণ হয়ে যায়, আর বিয়োগের ক্ষেত্রে ভিত্তি সেম থাকলে মেইন ইনপুটগুলো ভাগ হয়। আচ্ছা, তারপর একটা জিনিস দেখলাম যে এই যে তোমার মেইন ইনপুটের যে পাওয়ারটা সেই পাওয়ারটা সামনে আসে, এটাও দেখেছি। এখন এইটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র, বেস চেঞ্জ করার সূত্র। এখানে সূত্রটা দেখো কি আছে আসলে, খুব মজার জিনিস আর কি। খেয়াল করো, মনে করো এই লগটার মধ্যে বেস হচ্ছে এ, এই লগের বেস হলো এ। এখন আমার মনে করো শখ হইলো যে ভাই এখানে এম এর নিচে এ না থাকুক বি আসুক, এইটা কেমনে লেখা যায়? বুঝছো, আমার শখ হইলো ভাই এই এ এর বদলে এখানে বি আসুক। এইটা আমি প্রমাণ করতে চাই যে এর বদলে বি আসলে এটা কি আসলেই জাস্টিফাইড কিনা বা আনা যাবে কিনা। হয় না অনেক সময়, তেমন ভাল লাগছে না, আমি এখন চেঞ্জ করে দিব, তো ওইটা কেমনে করা যায়? খেয়াল করো, মনোযোগ দিও, মজা পাবা, এটা ভালো ভালো জিনিস। এটা যে দাঁড়া এক সেকেন্ড, মনোযোগ দিও। এ বেস লগ বি, জাস্ট চিন্তা করে এভাবে, এ বেস লগ বি, আমার টার্গেট হচ্ছে এখানের এ চেঞ্জ হয়ে যাক, এটা হলো আমার টার্গেট। এখন দেখো এখানে আমি কি বুদ্ধি করি, এ বেস লগ বিকে কি আমি দুইটা লগের ভাগফল আকারে দেখাইতে পারবো না, বা দুইটা লনের ভাগফল আকারে দেখাইতে পারবো না। আমি মনে করো আজকে লন দিয়েই করি, লন বি বাই লন এ, লন বি বাই লন এ, লন বি বাই লন এ। তুমি চাইলে লগ দিয়েও করতে পারতা, অন্য যে কোনো ভিত্তি দিয়ে করতে পারতা। তো আমি জাস্ট এটাকে এই দুইটাকে আলাদা করলাম, বিকজ আমার তো এই এ সরায় অন্য কোনো সংখ্যা, লাইক তুমি মনে করো যে তুমি এখানে 5 আনবা, জাস্ট সাপোজ তুমি আমাকে বললা যে ভাই এই ভিত্তি আই ডোন্ট লাইক, প্লিজ এখানে একটা 5 বসায় দেন। আমি কেমনে বসাবো, জিনিসটা করবো কেমনে সেটা দেখাচ্ছি। তুমি আগে এই দুটাকে আলাদা করো, ওরা তো এখন মিঙ্গেল, ওদেরকে আগে সিঙ্গেল করো, এরপর আরেকজনকে না বসাও। যে থাকে না বাবা আমি ওকে পেতে চাই, কিছু একটা ব্যবস্থা করেন, তখন বাবা বলে এই নে তাবিজ। সো মানে জিনিসটা যদিও খারাপ জিনিস, বাট মানে এখানে তুমি অন্য চিন্তা করো জিনিসটাকে। এই দুজন মিঙ্গেল আছে, এখন 5 যে বললো বাবা এ কে সরায়, বাবা আমাকে ওইখানে বসান, আমাকে ওইখানে যাওয়ার সুযোগ করে দেন। বাবা বললো শোন আগে এই কাজ করবি তাহলে ওরা আলাদা হবে, এরপরে তুই ওইখানে যাবি। দেখো কেমনে, এই দেখো আমরা যেটা করব, এই জায়গাতে কি চাচ্ছি 5 চাচ্ছি, তাহলে এখানে এ থাকলে এখানে এ হয়, বাট যদি এখানে তাহলে 5 আনতে চাই, এখানে কি আমি জোর করে, এখানে কি আমি জোর করে 5 নিয়ে আসবো না, লাইক লন 5 জোর করে আনবো না বলো? কারণ কি 5 চাচ্ছে এখানে বসতে, বাবার কাছে তো গেছে এই জন্যই। তো বাবা বললো আগে ওদেরকে আলাদা কর, মিঙ্গেল থেকে সিঙ্গেল বানা, এরপরে তুই যা বলছ। গেল 5 গেল, এখানে এ এমনি তো যায় সবসময় গেল। এখন আমাকে নিউট্রাল করা লাগবে, নিউট্রাল করা লাগবে। নিউট্রাল কেমনে করবা, লাইক উপরে লন বি ছিল, এখানেও লন বি, কোনো সমস্যা নেই। এখানে লন এ ছিল, বাট এখানে তো নিচে লন এ দাও নাই, তাহলে দাও নিচে একটা লন এ দাও। হুট করে নিচে লন 5 দিয়ে ভাগ করেছো, নিচে মানে লন 5 বসাইছো, তাহলে উপরেও একটা লন 5 বসাইতে হবে। তাহলে দেখো ওভারঅল এই জায়গাটা আর এই জায়গার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, লাইক লন 5 কাটা, সো উপরে লন বি লনে মিলে গেল। এখন তুমি এই জিনিসটাকে, তুমি এখন এই জিনিসটাকে ডিরেক্টলি কিন্তু এমনি লিখতে পারবা। কি লিখতে পারবা, যে এটার ভ্যালু তুমি লিখতে পারবা হচ্ছে 5 বেস লন বি ইন্টু এটার ভ্যালু তুমি লিখতে পারবা হচ্ছে এ বেস লন 5। এই তাহলে দেখো যে আমার এখানে ভিত্তি ছিল এ, এখন ভিত্তি হয়ে গেল 5। তুমি যে কোনো সংখ্যা এমনি করতে পারবা। তো এই নলেজটা রাখো যে তোমার ভিত্তি কেমনে চেঞ্জ করতে হয়। ওকে, সো এই টেকনিকে আমরা কি চেঞ্জ করি, এই টেকনিকে আমরা ভিত্তি চেঞ্জ করে দেই, এই টেকনিকে আমরা ভিত্তি চেঞ্জ করে দেই, এই টেকনিকে আমরা ভিত্তি চেঞ্জ করে দেই।
এই টেকনিকে আমরা ভিত্তি চেঞ্জ করে দেই। বুঝছো? ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? দেখি তো। ইয়েস, দেখি তো। এখন তাহলে এইটাই ছিল আমাদের লগ নিয়ে পড়াশোনা, লগারিদম নিয়ে পড়াশোনা। বুঝছো? এটাই ছিল লগারিদম নিয়ে পড়াশোনা। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্ত যা কিছু বললাম সব কিছুই লগ নিয়ে, লগের আলোচনা। ওকে, আমরা এখন শুরু করব হচ্ছে সামেশন নিয়ে পড়াশোনা। সামেশন নিয়ে পড়ব। কি নিয়ে পড়বো? সামেশন নিয়ে পড়ব। ওকে, তো একটু মনোযোগ দিয়ে দেখো। তোমাদেরকে দেখি তো আজকে ক্লাস কি দেরি হয়ে গেল নাকি? পড়াই দেই নাকি, কি বলো? আর আধা ঘন্টা পড়বা? পড়তে চাইলে পড়তে পারো, যদি ক্লিয়ার থাকে তাহলে পড়াবো, মানে তোমাদের যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে আর কি, তাহলে আমি পড়াবো, লগ পড়াই দিব। ঠিক আছে? ওকে, এখন তাহলে মনোযোগ দাও। তো এইবার আমরা শুরু করবো হচ্ছে সামেশন। তো চলো প্রথমে দেখি যে সামেশন জিনিসটা কি, আসলে কেন ইউজ হয়, আমাদের এইচএসসিতে এটা কেমনে কাজে লাগবে। তো যেহেতু আমরা কলেজ ফাউন্ডেশনের ক্লাসটা করছি, মানে এসএসসির পরে এমন কিছু পড়া তোমাকে শিখাই দেবো যেগুলো ইন্টার লাইফে তোমার হেল্প হবে, আরাম লাগবে পড়তে, এরকম একটা জিনিস হচ্ছে সামেশন। সামেশন নিয়ে তোমার ফোকাস করে কোথাও কিছু পড়ানো হয় না, মানে কোনো চ্যাপ্টারে সামেশন নিয়ে একটা টপিক, এটা নিয়ে ম্যাথ এরকম দেয় না। ওকে, তো আমরা এখন সামেশন নিয়ে পড়বো। ওকে, সো তুমি এখন সামেশনের যেই নলেজগুলো জানবা, একদম ইন্টার লাইফে 2 বছর এই নলেজ দিয়ে কাটাই দিতে পারবে ইনশাল্লাহ, ভালো মতন একদম। মানে তুমি বুয়েটের টপ 100-এ ঢুকতে চাও, সেই ক্ষেত্রে সামেশনের যা যা নলেজ তোমার লাগবে সবই এইখানে। বুঝছো? এখন আসো, নাম শুনে তো বুঝতেই পারছো সামেশন মানে কি? যোগ, সাম, যোগ করা। খেয়াল করো, আমরা সামেশনকে ফাংশন আকারে লিখি নর্মালি। বুঝছো? সামেশনের যে চিহ্নটা, প্রতীকটা, সেটা হচ্ছে এইটা, এই যে এম, আবার দেখো এম, এটাকে ঘুরাই দিলে এটা হচ্ছে সামেশন। ওকে, এটা হচ্ছে সামেশন। এখন এটা হচ্ছে কি সামেশনের প্রতীক। সামেশনের প্রতীক। ইন্টারমিডিয়েট লাইফে তুমি এই সামেশন পাবা 2 স্টাইলে। ইন্টারমিডিয়েট লাইফে তুমি এই সামেশনকে 2 স্টাইলে পাবা। কয় স্টাইলে পাবা? 2 স্টাইলে পাবা। 2 স্টাইলে। একটার মধ্যে তোমাকে রেঞ্জ দেওয়া থাকবে, যে কত থেকে কত বা কয়টা রেঞ্জ দেওয়া থাকে। আরেকটা হচ্ছে রেঞ্জ ছাড়া। আরেকটা হচ্ছে রেঞ্জ ছাড়া। ওকে, আমি বুঝাই দিচ্ছি, টেনশন নিও না, তুমি টেনশন করো না, খালি এটা বুঝো যে কয়েকটা জিনিস যোগ করব, তো এটাকে আমরা সামেশন চিহ্নের মাধ্যমে প্রকাশ করি নর্মালি। মাঝে মধ্যে সামেশন চিহ্নের মধ্যে রেঞ্জ দিয়ে দেয় যে এই কয়টা জিনিস যোগ করো, মাঝে মধ্যে বলে না কিছু, ওটা হচ্ছে রেঞ্জ ছাড়া। আমি দেখাই দিলেই ক্লিয়ার বুঝতে পারবা। যেমন মনে করো, ধরো এমন হইল, তোমার কাছে একটা ত্রিভুজ, ওহো সব দেখি কালো হয়ে গেল, এক সেকেন্ড। তোমার কাছে মনে করো একটা ত্রিভুজ আছে, কি আছে? ত্রিভুজ আছে। এটা মনে করো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের 3টা কোণ, একটা হলো আলফা, একটা হলো, আচ্ছা আলফা বিটা আমার বাদ দাও, এ বি সি ত্রিভুজ। এটা মনে করো একটা ত্রিভুজ। এখন বললাম যে এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 3 কোণের সমষ্টি কত? তো তুমি এটা কেমনে লিখবা? যে ভাই 3 কোণের সমষ্টি মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এমনে লিখবা না? বলো, এমনে লিখবা না। তাহলে তুমি আসলে কাদেরকে যোগ করলা? 3টা সিমিলার জিনিস যোগ করলা, মানে একই রকমের জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন ভ্যালু। ওকে, তুমি এই জিনিসটাকে এভাবে না লিখে
এটাও বলতে পারতা সামেশন অফ এ ইকুয়াল টু 180। এটা মানেটা কি? মানে হচ্ছে সামেশন মানে যোগ করো। কাদেরকে যোগ করব? সামনে যে আছে তার মতো টাইপের সবাইকে যোগ করো। তাহলে এই সামেশনের সামনে একটা কিছু থাকবে। সামেশন বলতে যোগ করা বোঝায়। কাকে যোগ করতে হবে? সামনে যেই টাইপের জিনিস আছে সেই টাইপের যা কিছু অ্যাভেলেবল সবাইকে। তো এখন সামনে কে আছে? এ কি? একটা ত্রিভুজের কোণ। তাহলে এই টাইপের আর কোন কোন অ্যাঙ্গেল বাকি আছে? সেটা হচ্ছে বি বাকি আছে, সি বাকি আছে। তার মানে সামেশন অফ এ বা সামেশন এ বলতে বোঝায় এ এবং এর মতো বাকি সমস্ত কোণ। তাহলে এ বি সি সবাইয়ের যোগফল হচ্ছে সামেশন অফ এ। এটা মিন করছে। বুঝা গেল? দেখো তো একটু বুঝছো কিনা। তাহলে সামেশন অফ এ মানে কি? সামেশন অফ এ বলতে বোঝাবে এ বি সি সবাই। দেখো এখানে কিন্তু আমি আর কিছু বলি নাই, আর কিচ্ছু বলি নাই। ওকে, জাস্ট সামেশন অফ এ, এটা দিয়ে মিন করবে এ এর মতো বাকি যারা আছে সবার সামেশন। দেখো তো কনসেপ্টটা ক্লিয়ার কিনা। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে শেয়ার করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে শেয়ার করতে পারো। ওকে, হাই হাই, আমার ভিডিওর পরে দেখে অনেক কাহিনী হয়ে গেছে গ্রুপে। এ এবং এ এর মতো দেখতে যারা, এক্স্যাক্টলি, ইয়াস। এখন তাহলে খেয়াল করো তো দেখি, যে ধরো তোমাদেরকে আমি মনে করো যদি বলি যে আমার কাছে দুইটা রাশি আছে, দুইটা রাশি। ধরো আমি তোমাকে এমনি বললাম যে আমার কাছে দুইটা রাশি আছে। কয়টা রাশি? দুইটা রাশি। ধরো আমার টেরিটরিতে দুইটা রাশি। কয়টা রাশি? দুইটা রাশি। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আমি জিজ্ঞাসা করলাম যে সামেশন অফ এ, তাহলে এটা বলতে কি বুঝবো আমি? বলো তো দেখি। এটা বলতে আমি এটা বুঝবো না, এ এবং এর মতো অন্যান্য যেসব রাশি, অর্থাৎ ধরো এ আর বি দুইটারই যোগফল, এটা বুঝবো। ঠিক। এখন তাহলে যদি বলি যে এইবার তাহলে আমাকে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, এইটা প্রমাণ করে দেখাও। দেখাইতে পার? মানে এইটা হচ্ছে এই স্টাইলে লিখে দেখাও, সামেশন দিয়ে দেখাইতে পারবা? আচ্ছা আমি একটু করে দেখাই, তাহলে বেটার বুঝতে পারবা তুমি দেখবা সেম টাইপের জিনিস যোগ কোথায় কোথায় আছে। লাইক দেখো এখানে দুইটা জিনিসের যোগফল আছে, এ প্লাস বি এর সামেশন মানে তো সামেশন অফ এ। তাহলে তুমি এটার জায়গায় কিন্তু এমনি লিখতে পারো সামেশন অফ এ হোল স্কোয়ার। দেখো তো এটা বুঝছো কিনা। এ এবং এ এর মতো দেখতে যারা, ওদেরকে যোগ করব, যোগ করে হোল স্কোয়ার। এটাই কিন্তু এটার মিনিং। ঠিক। ওকে, পরের পার্টে আসো। এখানে এ স্কোয়ার এবং এর মতো আরেকটা আছে বি স্কোয়ার। তাহলে তুমি এই দুইটাকে, তুমি চাইলে তাহলে এই দুইটাকে একসাথে লিখতে পারো এভাবে, যে খেয়াল করে মনোযোগ দিয়ে, সামেশন অফ এ স্কোয়ার। ঠিক। এ এবং ওর মতো অন্য যারা আছে ওদের স্কোয়ারকে যোগ করো, তাহলে সামেশন অফ এ স্কোয়ার না? কারণ কি, সামেশন অফ এ স্কোয়ার এবং এর মতো আরেকটা আছে বি, তাহলে প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? দেখো তো এ প্লাস বি মানে সামেশন অফ এ। তাহলে সামেশন অফ এ স্কোয়ারের মান কত হবে? এ স্কোয়ার এবং ওর মতো আর যে আছে লাইক বি, ওর স্কোয়ার, এর যোগফল। তাহলে আমরা এই দুইটাকে এমনি লিখতে পারি। আর আরেকজন আছে 2ab, এটাকে জাস্ট এইভাবেই লিখতে হবে, সামেশন অফ 2 ইন্টু এবি, এরকম। এখানে আর কিছু নাই, এ বি এর মতো অন্য কোনো নাই, যে বিসি সিডি এগুলো নাই। তাহলে এটাকে এইভাবেই লেখা যায়। এটা একটু অ্যাডভান্স চিন্তা। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য, বুয়েট ভর্তি পরীক্ষার জন্য তখন আমরা এমনি অনেক কিছু চিন্তা করি, ওইসব জায়গাতে এমনি অনেক প্রশ্নও আসে। বুঝছো? বাট একটু চিন্তাটা দেখে নাও, দুইটা জিনিসের যোগফল, এটাকে আমরা সামেশন দিয়ে লিখতে পারি। যদি দুইটা জিনিস সেম টাইপের হয়, সামেশন অফ যে কোনো একটা লিখলেই সবগুলো বোঝাবে। এখানে দুইটা স্কোয়ারের যোগফল আছে, তাহলে আমি যে কোনো একটা লিখবো, লেখার পরে সামেশন দিয়ে দেবো। এর মানে হচ্ছে ওর মতো আর যারা যারা আছে সবার সেম টাইপ, লাইক এ স্কোয়ারের সামেশন মানে এ স্কোয়ার এবং এ এর মতো বাকি যারা আছে ওদের সবার স্কোয়ারকে যোগ করো। আর ফাইনালি আমার এ বি আছেই একটা, ওইটাই লিখবো। তাহলে এর সামেশন অফ এবি মানে এ বি এবং ওর মতো আরও যারা, আরও কেউ নাই, তাহলে খালি এ বি থাকবে, কোনো সমস্যা নেই। বুঝছো? এই হলো বিষয়। দেখো তো এটা বুঝছো কিনা। এইটা বুঝলে তাহলে তোমাদেরকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র দেখাবো আর কি। এটা বুঝলে তাহলে পরেরটায় যাবো। ভয় পেও না, মজার জিনিস এটা, বেশ ভালো জিনিস, দামি জিনিস এটা।
ঠিক আছে, দেখি তো। ভেরি গুড ভেরি গুড। তিনটা থাকলে এখন দেখাবো, তিনটা দেখাবো এখন। ওকে, সবার লেখা হয়েছে? এখন তাহলে দেখো, এবার মনোযোগ দিয়ে দেখো। যদি রাশি আমার দুইটা না হয়ে রাশি যদি তিনটা হয়, এ বি সি, যদি রাশি তিনটা হয় সেই ক্ষেত্রে কি হবে? যদি রাশি তিনটা হয় সেই ক্ষেত্রে কাজটা কীরকম হবে? তাহলে দেখো, রাশি আমার তিনটা, তাহলে যদি আমি বলি যে সামেশন অফ এ, এটার মানেটা কি হবে? এ এবং ওর মতো বাকি যারা আছে তারা এই ফর্মে আগে থাকবে। লাইক এটা তো সিম্পল, ওই অবস্থায় আছে, এ বি সি, ওদেরকে যোগ করো, যোগ যোগ। ঠিক, যদি আমি বলি সামেশন অফ এ স্কোয়ার, এটার মানে কি? এ এবং ওর মতো বাকি যারা আছে ওরা স্কোয়ার ফর্মে থাকবে, লাইক এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এবং ওদেরকে আমি যোগ করব, এই যে যোগ। ঠিক, এখন দেখো তো দেখি, যদি আমি বলি এইটা সামেশন অফ এ বি, এইটা কি মিন করছে? যে দুইটা ভিন্ন ভিন্ন রাশিকে গুণ করো। ঠিক, তাহলে এখানে রাশি আছে তিনটা, এদের মধ্যে দুইটা দুইটা কেমনে নেওয়া যায়? লাইক এ বি নেওয়া যায়, বি সি নেওয়া যায়, ভিন্ন ভিন্ন দুইটা নেবা, লাইক সি এ নেওয়া যায়। দেখো তো আর কোনো ভিন্নতা কি আনা যায়? তুমি যদি মনে করো তুমি বিএ করবা, বিএ মানে তো এ বি আলটিমেটলি, তুমি সিবি করবা, ওটা তো বিসি, তুমি এসি করবা, ওই তো এসি, মানে ডিফারেন্স কিন্তু নাই, ডিফারেন্স নাই কিন্তু কোনো। তাহলে আমি যদি বলি এ বি এর সামেশন, তার মানে হচ্ছে দুইটা ভিন্ন রাশিকে এইভাবে গুণ করব। এরকম যা যা ভ্যারিয়েশন পসিবল, এই তিনটা দিয়ে এ বি পসিবল, বিসি পসিবল, সি এ পসিবল, রাইট? ওদেরকে কি করতে বললো? সামেশন করতে বললো। তাহলে আমি সুন্দর করে সামেশন লিখে দিলাম। ঠিক তো, একটুক তো বুঝছো। এখন তাহলে দেখো তো দেখি, যে এখানে আমরা কি এইটা বলতে পারবো না যে, তাহলে যদি আমি এখন বলি যে এবার এগুলো ইউজ করে এই সূত্রটাকে এরকম সামেশন দিয়ে লিখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি এ। এটা একটু বুদ্ধি করে দেখো তো, এটা কিন্তু অ্যাডভান্স চিন্তা, এটা অ্যাডভান্স, মানে অনেক 25 ব্যাচের স্টুডেন্টও হুট করে এটা বললে লিখতে পারবে না, টেনশনে পড়ে যাবে যে হইলোটা কি। 25 বলছি কিন্তু, বুঝছো, এইচএসসি দিবে। এইটা একটু তুমিই বুদ্ধি করো, তোমাকে আমি সব বুদ্ধি শিখিয়ে দিয়েছি, এখন তুমিই বুদ্ধি করো, দেখবে ভিতর থেকে অঙ্ক বেরোবে, ভিতর থেকে অঙ্ক বেরোবে। আমরা আমাদের কোর্সগুলোতে মেনলি শিখাই হচ্ছে তুমি অঙ্ক বুঝবা কেমনে। কয়েকটা অঙ্ক ধরে ধরে আমি করাই দিলাম, এটা কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় না, অঙ্ক তো সমাধান বইও করা আছে। আমার পড়ার স্টাইলটা হচ্ছে তুমি ক্লাস করার পরে নিজের থেকে অঙ্ক বানাইতে পারবা, মানে একটা অঙ্ক সমাধান তুমি বানাই ফেললা, এইটার একটা যে মজা মনে করো, এটা কিন্তু নর্মাল মানুষজন পাবে না। সমাধান বই দেখলো, আচ্ছা বইয়ের মধ্যে এটা এটা এমনি এমনি করেছে, ও আচ্ছা বুঝছি, এইটা একটা জিনিস। আর একটা হচ্ছে প্রশ্ন পড়লাম, পুরো চিন্তা করলাম এটা কি করা যায়, তারপর নিজে একটা সমাধান বানাইলাম, ভাই দ্বিতীয়টার মজা কিন্তু অন্য লেভেলের, তাই না? দেখি তোমাদের কমেন্ট টমেন্ট দেখি। হ্যাঁ, বুদ্ধি করে বলো তো দেখি এটা কি করা যায়, বুদ্ধি করে বলো। ইয়াস, দেখি কে পারে, খেয়াল করো, অনেকেই পাচ্ছ, খেয়াল করো। এ প্লাস বি প্লাস সি, তার মানে কি তিনটা ভিন্ন ভিন্ন পদের যোগফল, কি অবস্থায়? জাস্ট বেস অবস্থায়, রাশি যেরকম ওই অবস্থায়। তাইলে এ এবং এর মতো বাকি যারা, ওদের সামেশন। তাহলে এটুক দিয়ে কি বুঝাইলাম? এ প্লাস বি প্লাস সি বুঝাইলাম। এটুক দিয়ে আমি জাস্ট এ প্লাস বি প্লাস সি বুঝাচ্ছি, বাট এটার উপরে তো হোল স্কোয়ারও লাগবে, তাইলে দিলাম হোল স্কোয়ার। ওকে, এখন আসো পরবর্তী অংশটা, এই অংশটা নিয়ে আমি চিন্তা করব। এইখানে রাশিগুলো কি অবস্থায় আছে? স্কোয়ার অবস্থায়। তাহলে এ ওটার স্কোয়ার, বুঝো, এ স্কোয়ার। এটা বলতে কি বোঝাচ্ছে? যে যতগুলো আছে সবগুলা ওদের সামেশন। ঠিক হয়ে গেল। এরপরে আসো যোগ 2 ইন্টু এ বি বিসি সি এ, এদের যোগফল। এ বি বিসি সি এ কোন ফরম্যাটে আছে? দুইটা ভিন্ন রাশি গুণফল। তাহলে এ বি এবং ওদের মতো বাকি যারা, ওদের সামেশন। এই দেখো, এটাকে আমরা এই সূত্র আকারে লিখতে পারি। আমার মনে আছে আমি যখন ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ারে পড়ি, বুঝছো, যখন ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ারে পড়ি, তখন একটা টিচার আমাকে
এই অঙ্কটা বোর্ডে করতে দিয়েছিল, ম্যাথেরই তোমার ওডিপিডি বলে, তোমার হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড ইয়ারে মেবি ইঞ্জিনিয়ারিংয়ে। তখন হচ্ছে ওই টিচার আমাকে মানে বলেছিল, বলো দেখি 3টা রাশি আছে, ওদের সামেশন এইভাবে লিখো তো। সে মনে হচ্ছে পারবো না মনে হয়, সে তো জানে না আমি ম্যাথের টিচার। এই হলো অবস্থা, মজাই পেয়েছিলাম। এই হলো বিষয়, ওকে। সৈকত রয়েছে একদম লিখে ডেকে অবস্থা, বিপ্লব কান্তিও পেরে গেছে, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, এইটা গেল একটা স্টাইল, যে যদি রেঞ্জ ছাড়া থাকে, মানে রেঞ্জ দেওয়া নাই কিন্তু তোমার কিন্তু বলা নাই যে কোনটা কোনটা যোগ করছো, জাস্ট বলো সামেশন অফ এ, তখন তোমার বুঝে নিতে হবে রাশি যেগুলো যেগুলো আছে সবার যোগফল, ওকে। লাইক তোমাকে যদি মনে করো এইখানে বলে, ধরো তোমাকে এইখানে বললো যে সামেশন অফ সাইন এ, এটা বলতে কি বোঝাচ্ছে বলো তো? তুমি দেখবা যে চেঞ্জ হচ্ছে কি কি জিনিস, সাইন তো সাইন, এখানে এ বি সি 3টা আছে, তাহলে 3টার সাইন তুমি আগে নিবা, লাইক সাইন এ নিবা, এ ছাড়া আর কে কে আছে, বি আছে সি আছে, তাহলে সাইন বি নিবা, আরও কে আছে সাইন সি নিবা, ওদের সবাইকে যোগ করবা, তাইলে এটা হবে সামেশন অফ সাইন এ। তোমাকে যদি মনে করো প্রশ্নে বলে, এগুলো কিন্তু হায়ার ম্যাথে আমরা করবো সামনে, তখন কিন্তু তোমাকে মানে বইয়ের প্রশ্ন এমনি লেখা থাকে, অথচ তুমি এটা করোই নাই, বুঝছো? তো ওই জন্য আমি একদম শিখায় রাখছি, সামনে ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় সবাই পড়ে, অধ্যায় 6, ইউটিউবে মাহির আসিফ চ্যানেলে গেলে অধ্যায় 6-এর ফুল একদম পেইড লেকচার ভিডিও পেয়ে যাবে, একদম অরিজিনাল দামিটা, একদম তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, এইচএসসি ভর্তি পরীক্ষা, মানে এইচএসসি পরীক্ষা যে কোনোটা ট্র্যাক করতে পারবা ওই প্লেলিস্টটা দিয়ে, 7টা লেকচার মেবি অধ্যায় 6-এর উপরে, ইউটিউবে সার্চ দেওয়া মাহির আসিফ পেয়ে যাবো ওইখানে, ওকে। খেয়াল করো, মনে করো তোমাকে বললো সামেশন অফ কজ স্কয়ারে, আমরা কি লিখতে পারি এটার বদলে? ওটার বদলে আমরা লিখতে পারি কজ স্কয়ার এ এবং এ মতো অন্য অন্য সবাই, লাইক কজ স্কয়ার এ, কজ স্কয়ার বি, কজ স্কয়ার সি এবং ওর মতো বাকি সবাই, ওদের যোগফল, ঠিক তাই না বলো? তোমাকে যদি মনে করো বলে সাইনে এর সামেশন হোল স্কয়ার, তার মানে কি হবে? এই 3টা যোগ হোল স্কয়ার, বুঝতে পারছো যোগফল দিয়ে আসলে কি মিন করে, সামেশন চিহ্ন দিয়ে কি মিন করে? তো এটা আমরা কোনটা পড়লাম, যেখানে নাকি রেঞ্জ দেওয়া নাই, বলা নাই যে এই কয়টা এ তুমি যোগ করো, এই কয়টা অ্যাঙ্গেল যোগ করো, সেগুলো পড়লাম। এখন আমরা দেখব রেঞ্জ সহ দেওয়া থাকলে কি হয়, ওকে। যদি সব কিছু ক্লিয়ার হয়ে থাকে আমাকে জানাবো, তাইলে আমি সামনে আগাবো, সব কিছু ক্লিয়ার থাকলে আমাকে জানাও, আমি সামনে আগাবো, ওকে। ভেরি গুড ভেরি গুড। এখন দেখো এইবার আমরা সামেশন নিয়ে কি কি পড়া পড়বো, খেয়াল করো। আরেকটা দেখবো যদি রেঞ্জ সহ দেয়, রেঞ্জ সহ কি বললাম, যদি রেঞ্জ সহ দেয়, রেঞ্জ সহর ক্ষেত্রে রাশি ফিক্সড থাকে না, 3টা রাশি 2টা রাশি এরকম ফিক্সড থাকে না, রাশি ফিক্সড না থাকলে জোর করে ফিক্স করব, জোর করে ফিক্স করব। রাশি ফিক্সড না থাকলে, যেমন আগের অঙ্কগুলোর মধ্যে সামেশন অফ এ বলতে এ এবং ওর মতো বাকি রাশি, তো রাশি তো একটা ত্রিভুজের মধ্যে 3টা কোণই থাকে, ফিক্সড করা, তো সেই ক্ষেত্রে আমার জোর করে ফিক্স করার কিছু নাই, বুঝছো? যেমন এই অঙ্কটার মধ্যে তোমাকে বলেই দিয়েছে যে 3টা রাশি, তোমাকে অঙ্কটার মধ্যে বলেই দিয়েছে যে 3টা রাশি, তো রাশি তো ফিক্স করা যে এই কয়টাই, সেই ক্ষেত্রে তোমার জোর করে ফিক্স করতে হয় না, সেক্ষেত্রে সামেশন দিলেই বোঝা যায় যে কোন কোনগুলোকে যোগ করতে হবে। এখন কোনো সময় তুমি মনে করো কাজ করবা হচ্ছে সংখ্যা নিয়ে বা যে কোনো কিছু ফিক্স করা না, তখন আমরা আলাদা করে জোর করে ফিক্স করবো, দেখাচ্ছি। যেমন মনে করো এইটা, একটু মনোযোগ দিয়ে তাকাও, এটা খুব দামি জিনিস দেখাবো এখন, যেটা দেখাবো খুব ভালো জিনিস। সামেশন অফ 2 টু দি পাওয়ার কে, 2 টু দি পাওয়ার কে। এখন তোমাকে আমি বললাম এটার সামেশন, তো তুমি 2 টু দি পাওয়ার কে অনেকগুলো এরকম নিয়ে যোগ করবা, তো কে এর মান বসাবা কত, বুঝতে পারছো? তুমি 2 টু দি পাওয়ার অনেকগুলো কে নিয়ে যোগ করবা, বাট তুমি কি জানো আসলে কে এর মান কি কি হইতে পারে? জানো না তো, রাশি ফিক্স করে দেওয়া নাই তো, এটা বলে নাই ত্রিভুজের কোণ। তো সেই ক্ষেত্রে যদি রাশি ফিক্সড না থাকে তাহলে আমরা জোর করে ফিক্স করে বলে দিব, লাইক
আমরা বলে দিব কে এর মান কত থেকে শুরু কত পর্যন্ত যায় শেষ হবে। কীরকম কই বলবো এটা? এইটা বলবো সামেশন চিহ্নের নিচে এবং উপরে। নিচে আমরা লিখলাম মনে করো কে ইকুয়াল টু 1 আর উপরে লিখলাম এখানে 3। এইটার মিনিং হচ্ছে কে এর মান 1 দিয়ে স্টার্ট করবা, এরপর 1 1 1 1 বাড়াবা, বাড়াইতে বাড়াইতে যখন নাকি এই 1 3 হয়ে যাবে তখন থেমে যাবা। এইবার ওই কটাই হলো রাশি। যেমন দেখাই, লাইক তোমাকে বললো এটার যোগফলটা তুমি বের করো, তাইলে তোমার এখানে কিন্তু কে এর ভ্যালু কি কি হইতে পারে আমরা জোর করে ফিক্স করে দিয়েছি যে কে এর ভ্যালু স্টার্টস ফ্রম 1, তাহলে জিনিসটা হচ্ছে 2 পাওয়ার 1 এবং 1এই কি শেষ না, 1 ধীরে ধীরে 3 হবে, এক এক করে করে বাড়বে, সবসময় এক এক করে করে বাড়বে। লাইক একবার 1, একবার 2, একবার 3, একবার 4, এরকম এক এক করে করে বাড়বে। এবার আমি সবগুলোকে যোগ করে ফেলবো, সবগুলোকে যোগ করে ফেলবো। এইটা হচ্ছে আমার এই সামেশনের ভ্যালু। তার মানে যদি কোনো সামেশন চিহ্ন দেয়, দেওয়ার পরে উপরে এবং নিচে কিছু লেখা দেখো, তুমি বুঝবা নিচেরটা হচ্ছে এখানে থাকা কে কোথা থেকে স্টার্ট হইলো, আর উপরেরটা হচ্ছে ওই স্টার্টটা এন্ড হবে কোন জায়গাতে, আর মাঝখানে এক এক করে বাড়াবা। লাইক কে এর মান 1 দিয়ে স্টার্ট হইলো, এই 1 ফার্স্টে 1 থাকবে, পরে 2, পরে 3, পরে 4, সরি এখানে 3তে থামতে বলেছে, তাহলে তোমার 3তেই থেমে যাবে, লাইক 1 2 3 এইরকম। বুঝতে পারছো? তার মানে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট এভাবে। আচ্ছা দাঁড়াও, এখন যদি আমি তোমাকে আরেকটা কোয়েশ্চেন দিই, ধরো আমি সামেশন চিহ্ন দিলাম, দেওয়ার পরে বললাম কে এর মান 3 থেকে স্টার্ট, 5-এ গিয়ে এন্ড। তারপরে বললাম যে এখানে কে টু দি পাওয়ার কে, এইটা মনে করো দেওয়া, বুঝছো? এইটা দেওয়া, বুঝছো? ফাংশনটা হচ্ছে এটা কে টু দি পাওয়ার কে। এখানে কে না দিয়ে আই থাকতে পারে, এম থাকতে পারে, এন থাকতে পারে, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ভর্তি পরীক্ষাতেও আসে, এইচএসসিতেও আসে। ওকে, এইটা একটু চিন্তা করো তো কিছুক্ষণ আগে, সহজ সহজ, ম্যাথটা একদমই কঠিন না, সহজ। একটু চিন্তা করো, দেখবা পারবা, এবং পারলেই ভাল লাগবে, পারলেই হ্যাঁ 4 হবে না, থ্যাংক ইউ, 4 হবে না। ওকে, চিন্তা করো তো দেখি। তাহলে খেয়াল করো এইখানে ওরা কি মিন করছে, ওরা মিন করছে কে এর মান 3 থেকে স্টার্ট করবা, তো ফার্স্টে 3 বসাবা, এরপরে আরও এক বাড়ায় ওইটা বসাবা, আরও এক বাড়ায় ওইটা বসাবা, যতক্ষণ না 5 হয় বসে থাকবা, 5 হয়ে গেলে থেমে যাবা। লাইক এটা যদি আমি 5 না দিই, মনে করো 6 দেই, ধরো এটা আমি শখ করেই 6 দিলাম, এমনি ভাল লাগলো তাই 6 দিলাম মনে করো, তাহলে কীরকম হবে? 3 দিয়ে স্টার্ট করবো, তাহলে এইখানেও 3, এখানেও 3, 3 টু দি পাওয়ার 3, তারপরে এবার 4 হবে, তাহলে এইখানেও 4, এইখানেও 4, 4 টু দি পাওয়ার 4, তারপরে এবার বাইরে গিয়ে 5 হবে, 5 টু দি পাওয়ার 5, তারপরে এবার বাইরে গিয়ে 6 হবে, 6 টু দি পাওয়ার 6, এরকম, এবং এদের সবাইকে যোগ করে দিবা, সবাইকে যোগ করে দিবা, দ্যাটস ইট। এই যোগ করলা কেন? সামেশন চিহ্নের জন্য, ঠিক না? দেখো তো কনসেপ্টটা ক্লিয়ার হইলো কিনা? এটা হচ্ছে তোমাকে রেঞ্জ দিয়ে দিচ্ছে যে কোথা থেকে স্টার্ট কোথায় যায় শেষ, রেঞ্জ বলে দিচ্ছে। এটা কখন বলবে? যখন আমি যেই ধরনের রাশির যোগ করতে যাচ্ছি সেই ধরনের রাশি ফিক্সড সংখ্যক না, তখন আমাকে আলাদা করে রেঞ্জ বলে দিয়ে জোর করে ফিক্স করাইতে হবে। বাট যদি এখানে কোনো ত্রিভুজের কোণ থাকতো তাহলে ফিক্সড 3টাই, তো আমার জোরাজোরের কিছু নাই, কোনই 3টা। বুঝছো জিনিসটা? দেখো তো সহজ না আসলে, বলো ইজি কিন্তু, ঠিক? জিনিসটা কিন্তু একেবারেই ইজি। ও আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের কিন্তু হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে, যেখানে আমি, কাব্য ভাইয়া এবং শুভ ভাইয়া 3 জনে মিলেই ক্লাস নেব, এবং আমার সবগুলো অধ্যায়েরই আর্কাইভ এবং লাইভ থাকবে। মানে নতুন যেগুলো আমি নিব ওগুলো তো নিবই, যেগুলো আমি নিচ্ছি না সেগুলো আমি গত বছরের আর্কাইভ দিয়ে রাখবো। যদি এমন হয় যে শর্ট সিলেবাসের বাইরের কোনো অধ্যায় আগের বছরে পড়ানো হয় নাই, নতুন করে শ্যুট করে এরপরে আপলোড দেওয়া হবে, বুঝছো? আমি একটু কোর্সটার ব্যাপারে জানায় রাখি, তুমি যাবা হচ্ছে তোমার যে কোনো গুগলে, মানে গুগল ক্রোম বলো বা যে কোনো ব্রাউজারে, যে লিখবা bondipathshala.education, bondipathshala.education, আমি আবারও বলছি bondipathshala.education। এরপরে তুমি এখানে স্ক্রল করবা, তুমি তো এখন আর এসএসসিতে না, পরীক্ষা তো দিয়ে ফেলেছো, তাহলে এইচএসসিতে ক্লিক করবা,
ভুলেও উত্তেজনার ছেড়ায়, তোমরা তো উত্তেজিত অনেক, অ্যাডমিশন বা আরও আর্টস কমার্সে আবার ক্লিক করা শুরু করে দেওয়া না। ঠিক আছে, যে ওইখানে কারোর পছন্দ হয়ে গেল যে ওর সাথেই কোর্স করবা। সো উত্তেজিত না হয়ে জোরটুকি উত্তেজনার ঠেলায় এইখানে আসবো, এই পর্যন্ত আসো, তাহলেই হবে। দিলা এইচএসসি, ও কি আবার, আচ্ছা দাঁড়াও একটু ঘুরুক, কিরে, হ্যালো, আচ্ছা আসছে। এখন এইখানে আমি আছি, এইখানে এইদিকে লক্ষ্য করো, আমাকে শেষে দিল কেন? যাই হোক, এই যে দেখো, এটা হচ্ছে মাহির ভাইয়া, বুঝছো? এইখানে ক্লিক করবা, এইখানে ক্লিক করলে আমাদের ফার্স্ট সাইকেল ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরল রেখা, বৃত্ত, সমাবেশ। মানে আমরা যেটা করেছি, পুরা ফার্স্ট পেপারকে 2 টুকরা করেছি। 10টা অধ্যায়, তো প্রথম 5টা অধ্যায় একটা সাইকেল, দ্বিতীয় 5টা অধ্যায় একটা সাইকেল, দ্যাটস ইট, ফার্স্ট পেপার কমপ্লিট। 1000 টাকা করে এক একটা সাইকেল মাত্র। মানে তোমার ধরো এটা কেন আমি সাইকেল আলাদা করা, তুমি একবার কনফিউশনে আছো যে মাহির ভাই তো দেখতে সুন্দর সুন্দর মুন্দরই, যদি সে ক্লাসে না পড়ায়, যদি সে টাকা নিয়ে আমেরিকা চলে যায়, মানে যে কোনো নিজের তো চিন্তা হইতে পারে, হ্যাঁ, যে কোনো তোমার কনফিউশন যে যদি, তাহলে তুমি 1000 টাকা এখানে খরচ করে দেখতেই পারো আর কি। মানুষটা আমি অনেক ভালো, সত্যি কথা, বুঝছো? তুমি 1000 টাকা খরচ করে দেখতেই পারো, চেক দিতে পারো অন্তত পক্ষে যে কেমন হয় ভিতরে। ওকে, তো এরকম তো আমরা সাইকেল আকারে, এটা আসলে মানে দুষ্টামি করলাম, যে মেন ব্যাপারটা হচ্ছে অনেকের অর্থনৈতিক সমস্যা থাকে। আমাদের তো আসলে অডিয়েন্স মানে একদম বড় লোকও আছে, আবার একদম পুয়ার যারা তারাও আছে, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। আমার এরকম স্টুডেন্টও আছে, অরিজিনাল বললাম, এরকম স্টুডেন্টও আছে, হাটে আলু বিক্রি করে, ওই আলু বেচার যে লাভ হয় ওটা দিয়ে পড়ে, এরকম আমি স্টুডেন্ট পেয়েছি জীবনে। ওকে, সো এটা খুবই কমন এগুলো। তো ওই জন্য আমরা হচ্ছে কোর্স ফি যাতে অ্যাট এ টাইম বেশি দেওয়া না লাগে। লাইক এটা মনে করো 6 মাসের কোর্স, 6 মাস জাস্ট 1000 টাকা। মানে আমি অফলাইনে যখন পড়াইতাম পার মাস 2000 টাকা নিতাম, পার মান্থ 2000 টাকা করে নিতাম। ওকে, এখানে তুমি 1000 টাকায় 6 মাস পাবো আমাকে। এই লেভেলের ক্লাস, আমার ক্লাস তো করে দেখলেই বুঝতে পারছো, এই লেভেলের ক্লাস। সো অলরেডি এখানে টেকনিক যেটা, যে তুমি কোর্সটা কিনে গেলে অটোমেটিক সব চলে আসবে। আর আরেকটা বিষয় বলি, তোমার কাছে এখন মনে হইতে পারে ভাই কেতাব স্যারের বই কিনবো, অসীম শাহ স্যারের বই কিনবো, অক্ষরপত্র, রূপন্তী প্রকাশনী, আরও যা যা বইয়ের নাম সবার কাছে শুনেছো সব কিনে উল্টায় ফেলবো। বাট দ্য রিয়েলিটি ইজ, অনেক অনেক বই করার চাইতে হাতে কোনো 2-1টা বই, এর ম্যাথগুলা সবগুলো অঙ্ক 4-5 বার প্র্যাকটিস করলেও ওইটাই লাভ বেশি, বুঝছো? মানে এলোমেলোভাবে প্র্যাকটিস না করে তুমি যদি গুছায় প্র্যাকটিস করতে পারো, তাইলে লাভ বেশি। যে তোমার হিসাব করা জিনিস, এই জিনিসগুলো তুমি 4 বার রিভিশন দিলা, 5 বার হাতে লিখলা, তাইলে দেখবা ম্যাথ ভালো পারছ। তো সেই জন্য এবার আমার নতুন যে সংযোজন, সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমরা স্পেশাল সাজেশন শিট দিচ্ছি। স্পেশাল সাজেশন শিট মানে প্র্যাকটিস শিট দিচ্ছি, স্পেশাল, কোনো টাকা লাগবে না, ফ্রিতে দিয়ে দিব। এই কোর্সে যারাই করতে হবে ফ্রিতে দিয়ে দিব। এক একটা অধ্যায়ের উপরে 5 রকমের প্র্যাকটিস শিট। লাইক তুমি ম্যাট্রিক্স দিয়ে শুরু করবা ধরো আর কি, সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সের এইচএসসিতে 2017 সাল থেকে এখন পর্যন্ত যত এমসিকিউ আসছে সব একটা শিটের মধ্যে, একদম উত্তর সমাধান সহ, ব্যাখ্যা ট্যাখ্যা সহ। তারপরে 17 থেকে আজ পর্যন্ত যত সিকিউ আসছে এটা আরেকটা প্র্যাকটিস শিটে। এমনিভাবে তোমার ইউনিভার্সিটি যেগুলো আছে, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, জিএসটি, এই যত ভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সমস্ত ভার্সিটির একটা প্র্যাকটিস শিট ম্যাট্রিক্স নির্ণয়ের উপরে সমাধান সহ। ইঞ্জিনিয়ারিং, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, বুটেক্স, এমআইএস, যা কিছু আছে, আইওটি, যত রকমের ওগুলোর এমসিকিউ আছে, পাবলিক ইউনিভার্সিটির সবগুলোর এমসিকিউ একটা প্র্যাকটিস শিটে, সবগুলোর রিটেনের, ইঞ্জিনিয়ারিং রিটেন আরেকটা প্র্যাকটিস শিটে। তাহলে তোমাদের যাদের এখন থেকেই টার্গেট যে ভাই আমার টার্গেট সামনে বুয়েটের টপ 100 হতে হবে, তাইলে আমি বলবো তুমি এইচএসের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিটগুলো সলভ করবা, এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের যে রিটেন এবং এমসিকিউ ওগুলো সলভ করবা। তোমার কোয়েশ্চেন ব্যাংক কমপ্লিট, বুয়েটের আগের বছরের সব কোয়েশ্চেন তোমার কমপ্লিট, তোমার আর ঠেকায় কে? বুঝতে পারছো? আর আমাদের কোর্স কন্টেন্ট যেরকম, মানে লেকচারগুলো যদি কেউ মনোযোগের সাথে বুঝতে পারে এবং ওগুলো বাসায় সলভ করতে পারে, তোমার বুয়েটের টপ 100 হওয়ার জন্য আর অতিরিক্ত কিছু ইনশাল্লাহ লাগবে না। এমনভাবেই আমার লেকচারগুলো আমি রেডি করি। ওকে, বিগত ব্যাচগুলোতে হাজার হাজার স্টুডেন্ট এসব অ্যাডমিশনে আমার সাথে আগাইছে এবং প্রচুর মানুষ আল্লাহর রহমতে চান্স পেয়েছে বুয়েটের টপ 100 সহ। ওকে, সো কেউ যদি লেকচার কন্টেন্টগুলো ভালো মতন ফলো করে এবং যদি এগুলো একদম খুব প্রিসাইজলি আগাইতে পারে, প্র্যাকটিস করতে পারে, জাস্ট ক্লাস করলাম এটুকুই শেষ না, বাসায় প্র্যাকটিস করা, প্র্যাকটিসটা ইম্পর্ট্যান্ট। যদি কেউ প্র্যাকটিসটা পর্যন্ত করতে পারে, ভাই যথেষ্ট যথেষ্ট, বুঝছো? লেকচারগুলো ভালো করে ফোকাস করো। আমাদের লেকচারগুলোতে মানে তুমি যে কোনো 1-2টা বই করে লেকচার কুল পাবা না, লেকচারের অঙ্ক বেশি। কেতাব স্যারের বইয়ের চেয়ে আমার লেকচারের অঙ্ক বেশি। তুমি ধরো আমার কাছে ম্যাট্রিক্স নিয়ে ক্লাস করলো ঢুকেই,
কোর্সে ঢুকেই তুমি ম্যাট্রিক্সের ক্লাস করলা, আমার লেকচারের মধ্যে যেগুলো অঙ্ক আছে কেতাব ছেড়ে বইও অত অঙ্ক নাই। ব্যাপারটা বুঝতে পারছো? মানে লেকচারের মধ্যে কোয়ান্টিটি বেশি, জিনিসপত্র বেশি, টাইপ বেশি। কারণ আমি জানি আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট পরে আর বই ধরেই না, বই করারই টাইম পায় না, এলোমেলো লাগে। ওদের জন্য লেকচারই একদম টাইপ হয়েছে। যেমন তোমাদের করাচ্ছি না এখন, সামেশন করাচ্ছি, থিওরি পড়া। আমি কিন্তু অঙ্ক করাচ্ছি না, লগ নিয়ে কি আমি থিওরি পড়াইলাম, কিন্তু ম্যাথ করি না। কিন্তু এরকম থিওরির মধ্যে আমি দেখো কী পরিমাণ টাইপ করি, রেঞ্জ সহ, রেঞ্জ ছাড়া, এগুলো কোনো বইয়ের টাইপ না। এটা মাহির ভাইয়া যেমনি চিন্তা করে। আমি সামেশন বললে, আমাকে কেউ সামেশন নিয়ে কথা বললে আমার মাথায় চিন্তা আসে যে রেঞ্জ আছে নাকি রেঞ্জ ছাড়া। রেঞ্জ যদি না থাকে তাহলে দেখতে হবে রাশি কয়টা, সেই কয়টা রাশি আমি যোগ দেওয়া দিব। আর যদি রেঞ্জ থাকে তাহলে আমি দেখবো যে স্টার্ট কই এন্ড কই, সেই অনুসারে বসায়। আমি ঠিক যেমনি তেমনি চিন্তা করি। আমার কোর্সগুলোতে আমার টার্গেট হচ্ছে স্টুডেন্টদেরকে অমনে অমনে চিন্তা করা শেখাবো। ওকে, সো পুরো কোর্সই আমি ওইভাবে করে সাজাইছি। এবং অনেকে আছো ভাই পার্সোনাল কোর্স লাগবে, পার্সোনাল কোর্স দেন। পুরো কোর্স আমার তত্ত্বাবধানে চলছে। ওকে, পুরো জিনিস এখানে তোমার কন্টেন্ট কীরকম হবে, প্র্যাকটিস শিট, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই আমি এখানে মেনটেন করে দিব, নো টেনশন, সব কিছু। সো আমার আলাদা কোনো পার্সোনাল কোর্সের দরকার নেই। লেকচারে যা কিছু পড়ানো হবে, সাজেশন শিটে যা কিছু দেওয়া হবে, এবং পরীক্ষাগুলো যেগুলো নেওয়া হবে থরলি ফলো করবা। তোমার এইচএসসি এবং ভর্তি পরীক্ষার জন্য এগুলোই যথেষ্ট ইনশাল্লাহ। আর যদি কোথাও হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে অফলাইনে নাও পড়ো, কিচ্ছু যায় আসে না। কিচ্ছু না মানে কিচ্ছু না, বুঝছো? কিচ্ছু যায় আসে না। তোমার যদি বই পড়তে অনেক কঠিন লাগে, বুঝতে পারছো না, তাও সমস্যা নাই। আমার লেকচারে পড়া বেশি, মানে লেকচার আরও বেটার আর কি, মানে জিনিসগুলোর ভিতরে দামি। তবে বই পড়তে আমি সবসময় উদ্বুদ্ধ করি। আমি ছোটোবেলায় কেতাব স্যারের বই লাইন বাই লাইন পড়তাম, বইয়ের থিওরি লাইন বাই লাইন পড়তাম। এখানে থাকলে দেখাইতে পারতাম আমি আমার ছোটোবেলার কেতাব স্যারের বইটা। মানে আমি দাগায় দাগায় বইয়ের লাইন পড়তাম, বইয়ের লাইন। তোমাদের হায়ার ম্যাথ বই, জেনারেল ম্যাথ বইয়ের মধ্যে সামনে লাইন থাকতো না অঙ্কের আগে, আমি দাগায় দাগায় পড়তাম। এই যে তোমাদেরকে আজকে যে কথাগুলো আমি বলছি, এই যে চিন্তাগুলো, এগুলো বই পড়ে পড়েই শিখেছি। ওকে, সো যারা নাকি ম্যাথ নিয়ে চিন্তায় আছো এবং একটু ডিসিশনহীনতায় ভুগছো যে আসলে করবোটা কি, কেমনে কি, টেনশন ফ্রি হয়ে যেতে পারো। পুরো কোর্সে আমার তত্ত্বাবধানে, এবং প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে ধরে ধরে এগুলো সাজাইছি, নিজে হাতে ধরে ধরে এগুলো আগাচ্ছি। সো টেনশন ফ্রিভাবে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে। ওকে, ক্লাস শুরু হবে ইনশাল্লাহ জুন মাসের 19 তারিখ থেকে। বাট এখন যুক্ত হইলে সমস্ত আগের ব্যাচের আর্কাইভ একবারে পেয়ে যাবা। মানে কারো যদি মনে করো অতিরিক্ত উত্তেজিত অবস্থায় আছো, অনেক তেল, তো সেই ক্ষেত্রে তারা চাইলে ঈদের আগেই দেখা যাবে যে ফার্স্ট সাইকেলের অর্ধেকের বেশি ক্লাস শেষ তোমার, প্র্যাকটিস সহ। ইভেন কেউ যদি অতিরিক্ত উত্তেজিত অবস্থা থাকো, এইচএসসি 28 ব্যাচের মতো, তারা চাইলে ঈদের মধ্যে মধ্যে তুমি এগুলো শেষ করে ফেলতে পারবা। মানে এখানে আগের ব্যাচের সবই দেওয়া, এবং আগের ব্যাচেও তো আমি মাহির ভাই ছিলাম। সো ওইখানের কন্টেন্ট কোয়ালিটিও এরকমই। সো প্যারার কিছু নাই, তোমরা চাইলে আগের ব্যাচের ওগুলো দেখেও আগায় রাখতে পারো, বুঝছো? এই হলো বিষয়। তারপরে তুমি এই সিকিউ এমসিকিউ প্র্যাকটিস সেটগুলো সলভ করলা, তাহলে তোমার নতুন প্রশ্নগুলো সলভ হয়ে গেল। জিনিসটা বুঝতে পারছো? সো বি রেডি। আর যারা নাকি একটু আরাম করেই পড়তে চাও, তারা টেনশন ফ্রি ঘোরাঘুরি করো, দিনে একটা ক্লাস করলা, সমস্যা নাই তো। জোরটুক পারো আগায় রাখো, ম্যান 20টা অধ্যায় বহুত পড়া। নাইলে আমি কখনো এই ঈদের ওই 7 দিনের মাথায় কোর্স শুরু করার পাবলিক আমি না, বুঝছো? আমার প্রচণ্ড প্রেশার যাচ্ছে, প্রচণ্ড প্রেশার। গতকাল লাস্ট ক্লাস শেষ করেছি ভোর 4টার পরে, এই হলো আমার প্রেশারের লেভেল। তারপরেও আমি এখন শুরু করছি, বিকজ 20টা অধ্যায় আমাকে পড়াইতে হবে, এবং এটা তোমাদের টেস্টের আগে শেষ করা লাগবে। সো মানে অনেকগুলো চাপ কিন্তু, তো ওই জন্য আমি ঈদের পরপরই শুরু করে দিচ্ছি। ওকে, সো যারা ম্যাথ নিয়ে টেনশনে আছো, টেনশন ফ্রিভাবে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে। ওকে, যুক্ত হয়ে গেলেই আগের ব্যাচের সমস্ত আর্কাইভ একবারেই পেয়ে যাবা। ইভেন প্র্যাকটিস শিটগুলো আমি এই মাসের মধ্যেই দেওয়ানোর ব্যবস্থা করে দেবো। পুরো 5টা অধ্যায়ের প্র্যাকটিস শিট এখানে পেয়ে যাবা। আর যদি তুমি মানে অতিরিক্ত বই নাও সলভ করো, তাও সমস্যা নাই তো, কারণ তোমার যত রকমের আগে সিকিউ আসছে, এমসিকিউ আসছে, সবই এখানে আছে। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যা কিছু আসছে সবই, মানে প্রশ্ন ব্যাংক টেস্ট বা সবই এখানে ফ্রিতে। এই হলো বিষয়। আচ্ছা, এখন আমরা সামেশন তো শেষ করলাম, এবার যাব ব্যবধিতে। ওকে, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করে নিও, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? দেখি তো, দাঁড়াও। আচ্ছা, তোমরা তো অনেক জ্ঞানী হয়ে যাচ্ছ, এত পড়াশোনা করলা। ভাইয়া আমি কৃষি শিক্ষা নিয়েছি, এইচএসসিতে কি এখন এই কৃষি শিক্ষা নিলে তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে পারবে না। কৃষি শিক্ষা নিয়েছো কেন? এগুলো একটু খেয়াল টেয়াল করো আর কি, মানে সাবজেক্ট যাতে এগুলো থাকে, নাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং দেওয়া যাবে না, ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় ঝামেলা পড়বা, মানে এগুলো ঝামেলা আছে কিন্তু।
এগুলো চেক দিয়ে নিও ওকে, চেক দিয়ে নিও এগুলা, মানে সিরিয়াসলি চেক দিও কিন্তু, বুঝছো? এটা কিন্তু সিরিয়াস ইস্যু কিন্তু। অনেকেই আছে মনে করো সহজ যেটা কম পারি যেটা ওইটা নেই অপশনাল, না রে ভাই, অপশনালের নাম্বার না বাকিগুলো যায় যোগ হয়। ও হচ্ছে হেল্পিং ফ্রেন্ড, ওর সাথে মানে ভাব রেখে চলবা, বুঝো নাই? আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ব্যবধি, আমাদের লাস্ট টপিক। তো আমরা আমাদের এই ফাউন্ডেশন ক্লাসটাতে এসএসসির পরে কলেজের আগে যা কিছু জেনে আসা জরুরি, মানে যেগুলো জানা থাকলে তোমার এইচএসসি লাইফটা আরামসে কাটবে, সেই পড়াগুলো আমাদের ফাউন্ডেশন ক্লাসে পড়াই দিচ্ছি। এখনকার টপিক হচ্ছে ব্যবধি নিয়ে আমরা পড়ব। ব্যবধি নিয়ে তোমাদেরকে সেকেন্ড ইয়ারে পড়ানো হবে। নর্মালি একাডেমিক কোর্স চিন্তা করলে সেকেন্ড ইয়ারে পড়ানো হয়, বাট ফার্স্ট পেপারেও তোমার অনেক রকমের কাজ ব্যবধি দিয়েই করতে হয়। সো আগের থেকে যদি একটু জেনে রাখো, পড়াগুলো অনেক সহজ হয়, এবং আমি যেহেতু পড়াবো তুমি সব ফিল করতে পারবে ইনশাল্লাহ, প্যারা নাই, ঠিক আছে? তো খেয়াল করো, সেট তুমি স্কুলে থাকতে পড়ে আসছো, এটা আমি জানি। সেট জিনিসটা কি আসলে? একই ধরনের অনেকগুলো জিনিস একসাথে করা, এটাকে আমরা সেট বলি। ধরো যদি আমি বলি যে 3-4টা সংখ্যা আছে, লাইক তোমাকে আমি বললাম যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি, এই 4টায় তুমি এসএসসিতে কত নাম্বার পেয়েছো, রেজাল্টের পরে তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি বলতে পারো যে ভাই আমি ম্যাথে পাইলাম 99 ভাই, হায়ার ম্যাথে। ফিজিক্সে পাইলাম ভাই 94, কেমিস্ট্রিতে পাইলাম ভাই 88, বায়োলজিতে পাইলাম ভাই 97। এইগুলো হচ্ছে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির নাম্বার। তো আমি যদি বলি আচ্ছা এদেরকে একটা সেট আকারে লেখা দেখাও, তখন তুমি কেমনে লিখবা? তখন তুমি করবা কি, সিরিয়াল করবা, তাই তো? তখন তুমি ওদেরকে সিরিয়াল করবা, যে সবচেয়ে কম যে তাকে আগে লিখবা, তারপরে যে বেশি তাকে এরপরে লিখবা, তারপরে যে বেশি তাকে এরপরে লিখবা, তারপরে যে বেশি তাকে এরপরে লিখবা, এবং এদের সবাইকে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাবা, ঠিক? তখন আমরা বলি এটা একটা সেট। সেটকে তুমি নর্মালি একটা নাম দিয়েও প্রকাশ করতে পারো, লাইক এ, বি, এস, যে কোনো একটা, ঠিক? তার মানে সেট জিনিসটা কি, সিমিলার টাইপের নির্দিষ্ট কয়েকটা নাম্বার একসাথে হইলে ওদেরকে আমরা সেট বলি। সেট এর মধ্যে কয়েকটা ফিক্সড নাম্বার দেওয়া থাকে, যে এত 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 ফিক্সড নাম্বার দেওয়া থাকে, এদেরকে বলা হয় সেট। এটা কি জিনিস? এটা হচ্ছে সেট। সেটের মধ্যে ফিক্সড এই 88 থেকে 94 এর মাঝখানের যে সংখ্যাগুলো ওগুলো থাকবে না, 4টা নাম্বার ফিক্সড, এরা হচ্ছে সেট, বুঝছো? এখন ফিক্সড এদেরকে বলা হয় হচ্ছে ফাইনাইট সেট মানে সসীম সেট, মানে ফিক্স করা 4টাই নাম্বার আছে, 4টাই অনলি, সসীম সেট। ওকে, ফাইনাইট সেট, এটা হচ্ছে একটা ফাইনাইট সেট। এটা হলো কি? এটা হলো ফাইনাইট সেট। ফাইনাইট মানে সসীম, নির্দিষ্ট আর কি, ভ্যালু 4টাই। আরেকটা আছে ইনফাইনাইট সেট বা কাউন্টেবল সেট বলে মেইনলি, মানে গুনতে পারবা। কিরকম? মনে আছে ছোটবেলায় পড়েছিল যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, মানে লাইক 1 2 3 4 5, কিন্তু এদের না ফিক্সড ছিল না সংখ্যা, 5-এর পরে 6 7 সবই হইতে পারে, এক পর সবই হবে। তাহলে এদেরকে কি বলা হয়? যে ন্যাচারাল নাম্বারের সেট বলা হয়, n দিয়ে লিখে, তাই না? তাহলে ওরাও কিন্তু সেট, ওদের সংখ্যা ফিক্সড না, কিন্তু তুমি কাউন্ট করতে পারবা, এই 1 এই 2 এই 3, মানে কাউন্ট করা যায়। তো এদেরকেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। আরও আছে না তোমার ওই যে পূর্ণ সংখ্যার সেট, যে 0 -1 -2 ডট ডট ডট, সেম 1 2 ডট ডট ডট, এরা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। মনে আছে তো ছোটবেলায় পড়তা তো এগুলো কি কাউন্ট করা যাচ্ছে, 0 1 2 কাউন্ট করা যায়, মাঝখানে যে দশমিক ভ্যালুগুলো ওগুলো নাই, সো প্যারা কমে গেল, এখানে তুমি কাউন্ট করতে পারবা, এগুলোকে এই জন্য বলে কাউন্টেবল সেট। এই হলো বিষয়। এখন তার মানে কি? তার মানে হচ্ছে আমাকে কেউ নাম্বার জিজ্ঞেস করবে, আমি ধরো বললাম পরীক্ষা আমি এত নাম্বার পেয়েছি, এদেরকে সেট আকারে লিখলাম। ওকে, এখন ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে দেখো আমি তো দুনিয়ায় নতুন আসছি, এর আগে তো আমি দুনিয়ায় কখনো ছিলাম না, নতুন আসছি মনে করো পৃথিবীতে। আয়সা বললাম আচ্ছা শুনলাম একটা সাবজেক্ট নাকি আছে উচ্চতর গণিত, তো এটা নাকি পরীক্ষাও হয়। তুমি বললো জি ভাই পরীক্ষা তো হয়। আমি বললাম দেখো আমি তো এতদিন চাঁদের দেশে ছিলাম, মাত্র তো পৃথিবীতে আসছি, আমারও পরীক্ষা দেওয়ার ইচ্ছা। আচ্ছা পরীক্ষা দিলে
ওরা মানে ভালো করলাম নাকি খারাপ করলাম বুঝবো কেমনে? তখন তুমি বললো যে ভাই পরীক্ষার পরে একটা রেজাল্ট দেয়। আমি বললাম রেজাল্ট মানে কীরকম, কী বলবো যে ভালো করেছো এরকম লিখে দিবে? তুমি বললা না ভাই, ভাই পরীক্ষার রেজাল্টটা সংখ্যা দিয়ে দেয়। সংখ্যাগুলো ভাই আমি বললাম তাহলে সংখ্যা মানে কি নেগেটিভ পজিটিভ যে কোনো সংখ্যা রেজাল্ট দিতে পারে? বললাম না ভাই, যে কোনো সংখ্যা আপনাকে 1000 2000 নাম্বার দিবে না। সংখ্যা ফিক্সড সংখ্যা, যে 0 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যা ভাই। দশমিকও দেয় টিচাররা। মনে করো 0.5 না 0.12 মানে যে কোনো সংখ্যা, জাস্ট সাপোজ এমনি চিন্তা করো যে কোনো। তো বললো ভাই আপনার হায়ার ম্যাথ পরীক্ষার নাম্বার দিবে, বাট নাম্বার যে কোনো নাম্বার দেয় না, 0 থেকে 100 ভিতরকার সংখ্যাগুলো দিবে। 0 থেকে 100 ভিতরকার সংখ্যাগুলো, ওকে, এগুলো দেয় ভাই। তুমি মনে করো আমাকে এটা বললা, তাহলে এখন এই যে কথাটা বললা 0 থেকে 100 মধ্যে, তাইলে তুমি কি এই যে সেট, এটাও কিন্তু সেট আসলে তুমি একটা আলাদা করে দিলা আমাকে যে এই কয়টা সংখ্যাই মানে পরীক্ষা আপনি পাইতে পারবেন নাম্বার হিসাবে। ধরো তুমি আমাকে বললা যে ভাই আপনি পরীক্ষায় যেগুলো নাম্বার পাইতে পারেন ওগুলো আপনাকে ধরেন দশমিক দিল না, মনে করো দশমিক দিচ্ছে না, 1 2 3 4 এরকম নাম্বার দেয়। বললো যে ভাই আপনার পরীক্ষায় যে নাম্বারগুলো আপনি পাইতে পারেন মার্কের এম, এটা ধরেন আপনি 0 থেকে 100 এর মধ্যে পাইতে পারেন, আপনার ভ্যালু এর মধ্যে হবে। তাহলে এটা এখন সেটের মধ্যে লিখবা কেমনে? 0, 1 2 3 4 ডট 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 লাস্টে যে 100 লিখে দেবে এরকম, ওইটা ভালো দেখায় না। সেক্ষেত্রে আমরা করি কি, আমরা এরকম এইসব চিহ্ন দিই, যেখানে বলি যে মার্কের মানে মার্ক পসিবল হইল অনেকগুলা সংখ্যা যারা নাকি মানে 0 থেকে 100 মধ্যে থাকবে, এবং এই সংখ্যাগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার থাকবে। এটার মানে কি দেখো, 0 থেকে 100 মধ্যে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো না, যে পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করো না তাহলে 0, এরপরে তুমি যে কোনো নাম্বার পাইতে পারো আপ টু 100, 100-100ও পাইতে পারো, জন্য ইকুয়াল, ঠিক? তাহলে এটা হচ্ছে এমন সেট যেই সেটের মধ্যে আমরা ফিক্স করে বলে দিয়েছি, বাট সেটের উপাদান এতগুলা যে আমরা ঠিক মতন লিখে কুলাইতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা এইরকম অসমতার মাধ্যমে দেখাচ্ছি। লাইক খেয়াল করো, তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে কত পেয়েছো? 4টাই সংখ্যা দিয়ে দিলা কমা কমা দিয়ে, ভালো। বাট যদি বলি যে আচ্ছা হায়ার ম্যাথে কী কী নাম্বার আসতে পারে, সেই ক্ষেত্রে এখন তো এখানে 0 থেকে 100-র মধ্যে যে কোনোটাই হতে পারে, এতগুলো লিখবো কেমনে? তার চেয়ে ভালো বুদ্ধি হচ্ছে 0 থেকে 100কে তুমি এক্স দিয়ে প্রকাশ করো, যেখানে এক্সের ভ্যালুগুলো ন্যাচারাল নাম্বার। তাইলে কিন্তু কাজটা সহজ হইলো, তাই না বলো? সহজ হলো, কিন্তু খুবই সহজ হচ্ছে। তাহলে এইটা হচ্ছে সেট প্রকাশের আরেকটা সিস্টেম, এটাকে বলে সেট গঠন পদ্ধতি, তোমরা ইন্টারে করে আসছো। এখন এই যে জায়গাটাতে আমি এক্সের ভ্যালু কীরকম হইতে পারে সেটা লিমিট করে দিয়েছি, 0-র আগে না, 100-এর পরে না, এর মধ্যেই। এইখানে কি করলাম, যে একদম ফিক্স করে ওর বাউন্ডারি দিয়ে দিয়েছি, যে লোয়ার বাউন্ডারি আপার বাউন্ডারি, এই জায়গাটাকে বলা হচ্ছে ব্যবধি। এইটাকে বলা হচ্ছে ব্যবধি, বুঝছো? এইটাকে বলা হলো ব্যবধি। এটাকে কি বলে? ব্যবধি বলে। তাহলে আমরা এখন এটা নিয়ে পড়বো, ব্যবধি নিয়ে। আমরা একদম ক্লাসের শেষ জায়গাতে আছি, ছুটি হয়ে যাবে এক্ষুনি ছুটি হয়ে যাবে। এটাকে কি বলে? ব্যবধি বলে। এটাকে কি বলে? ব্যবধি বলে। বুঝা গেল? তাহলে এই জিনিসটাকে আমরা যদি সবসময় ছোট বাচ্চাদের মতো এমনি লিখি, জিনিসটা বয়স্ক হিসাবে আমাদের জন্য লজ্জাজনক, তাই না? তাহলে আমরা কি করি, আমরা যেটা করি যে এইভাবে না লিখি, সবসময় লিখি না, এমনি করি কি, বলি যে দেখো এক্স এর মান 0 থেকে 100-এর মধ্যে হবে। এটাকে আমরা করি কি, এই জিনিসটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই, বলি এক্স বিলংস টু 0 থেকে 100। এই জিনিসটা আর এইটা একই জিনিস মিন করছে। এইখানে বোঝানো হচ্ছে 0 থেকে 100 এর মধ্যে যা সংখ্যা আছে দশমিক সহ, যেমন এখানে তো আর বলি না ন্যাচারাল, আমি জাস্ট ব্যবধিটা নিয়ে কথা বলছি, যে 0 থেকে 100 পর্যন্ত যত সংখ্যা আছে ইনক্লুডিং দশমিক, সবগুলোই এক্স বিলং করে, এক্স সবগুলোর মধ্যেই যে কোনোটা হইতে পারে, বুঝছো? এইটা হইল ব্যবধির প্রকাশ। তাহলে খেয়াল করো, যদি এইখানে ইকুয়াল চিহ্ন থাকে তাইলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কাজ করি। যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কাজ করি। যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কাজ করি। ওকে, যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কাজ করি। কিন্তু কিন্তু যদি এখানে কোনো একটা ইকুয়াল না থাকে, লাইক ধরো আমি এমনিই বললাম দুইটাই ইকুয়াল বাদ দিয়ে দিই, ধরো বললাম এক্স এর মান 0 থেকে 100 এর মধ্যে থাকবে, এইটা বললাম, তাইলে এখন এটাকে এমনি লিখে দেখাও। তাইলে কি করবা, দেখো জিনিস কিন্তু সেম, খালি একটা ইকুয়াল ছিল আর একটা ইকুয়াল নাই।
ইকুয়াল না থাকলে এই জিনিসটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। কোন ব্র্যাকেট দিয়ে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। ইকুয়াল না থাকলে এই জিনিসটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। কমার আগের সংখ্যাটা হচ্ছে স্টার্টিং ভ্যালু, পরের সংখ্যাটা হচ্ছে এন্ডিং ভ্যালু, মানে কোথায় যায় থামবে। যদি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে বুঝবা যে 0-র পর থেকে 100-র আগ পর্যন্ত, মানে এদের সমান হবে না। আর যদি ইকুয়াল থাকে বুঝবা 0-র থেকে শুরু, 100 যায় থামবে। আর এখানে 0-র পরের থেকে, 0-র থেকে না, 0-র পর থেকে, লাইক 0.00001 ওইখান থেকে স্টার্ট, 100-এর ঠিক আগ মোমেন্টে লাইক 99.999 এরকম আর কি, বুঝছো? সব জিনিসটা হচ্ছে এরকম। যদি ইকুয়াল চিহ্ন না থাকে তাইলে আমি বাউন্ডারিটা দেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে আমি বাউন্ডারি দেই থার্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে ব্র্যাকেটের খেলাটা বুঝো। যদি তুমি সেটের মধ্যে ফিক্সড কয়েকটা সংখ্যা বসায় দাও তাইলে আমি দেই সেকেন্ড ব্র্যাকেট। যদি সেটের মধ্যে ফিক্সড কয়েকটা সংখ্যা না থেকে ভিতরের সবাই গণহারে হইতে পারে তাইলে আমার স্টাইল হচ্ছে হয় থার্ড নাইলে ফার্স্ট। থার্ড কখন দিব? যখন বাউন্ডারিগুলার ইকুয়াল হইতে পারে তখন দেই থার্ড। ফার্স্ট কখন দিব? যখন বাউন্ডারির ইকুয়াল হবে না তখন দেই ফার্স্ট। দেখো কনসেপ্ট ক্লিয়ার কিনা? এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয় এটার আরেকটু অ্যাপ্রোচ আমি দেখাবো, তারপরে ছুটি দিয়ে দিব। দামি জিনিস এগুলো, সব দামি জিনিস, নর্মাল দামি না, খুবই দামি জিনিস এগুলো, খুবই দামি জিনিস, খেয়াল করো। তাইলে এখন ধরো এরকম দেখলাম আমি, লাইক দেখা দিচ্ছি 0 থেকে x100। এখন যদি বলি এইটার ইকুয়াল, এইটা ইকুয়াল না, আর মনে করো আরেকটা লিখলাম 0 থেকে 100, এটার ইকুয়াল এটার না, তাইলে এই দুইটাকে তুমি কেমনে লিখবা? বুঝছো? এখানে আমি আংশিক দিয়েছি ইকুয়াল, মানে একটা ইকুয়াল আরেকটা না, এরকম দিয়েছি। সেই ক্ষেত্রে যেইটাই ইকুয়াল আছে ওইটাই থার্ড ব্র্যাকেট, যেই বাউন্ডারিতে ইকুয়াল নেই ওইটা ফার্স্ট ব্র্যাকেট। কীরকম দেখাই দিই, লাইক এখানে x বিলংস টু 0 থেকে 100, তাহলে 0 to 100, থার্ড আছে নাই, তাহলে এই যে ইকুয়াল থাকলে থার্ড, না থাকলে ফার্স্ট। এই ক্ষেত্রেও সেম। তোমরা যারা খাতায় নোট করছো তারা চাইলে যে এরকম করে কপি করে আনতে পারো। এখন দেখো, শোনো শোনো, এদিকে তাকাও, এই দেখো, যদি এই যে দেখো এখানে ইকুয়াল নাই তাহলে কি করবা? তাহলে সুন্দর করে ফার্স্ট ব্র্যাকেট লাগাই দিবা, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, দ্যাটস ইট। বুঝছো? এই হইল খেলা, এটাই হলো খেলা। ওকে, বিষয়টা বোঝা গেল? ক্লিয়ার না? সহজ না জিনিসগুলো? আচ্ছা, তাইলে এখন ধরো আমি যদি বলি যে আচ্ছা আমার যে এক্সের ভ্যালু সেটা হলো, ধরো বললাম যে লাইক এক্স ইজ গ্রেটার দেন, লাইক তুমি বললা যে এক্স ইজ গ্রেটার দেন এ, আর কিছু বলো নাই, মনে করো আর কিচ্ছু বলো নাই। এখন বললো যে এক্সের ভ্যালু হচ্ছে এর চাইতে বড়, এইটা তুমি দেখাও, কেমনে দেখাবা দেখাও, আর কিছু বলা নাই। ধরো এটাকে তুমি এই সিস্টেম করে দেখাও, ধরো তোমাকে বললো, তাইলে তুমি করবাটা কি? তোমার দেখো বাউন্ডারির একটা অংশ দেওয়া, এখানে বাউন্ডারির জাস্ট একটা পার্ট দেওয়া, লোয়ার পার্টটা, যে এক্স বিলংস টু, তুমি এখানে এ দিলা, তো ওটা ইকুয়াল না দেখে এটা, বাট এন্ডিং পার্ট নাই, তাহলে কি করবা? খেয়াল করো, এইটা আসলে বোঝাচ্ছেটা কি, যে এক্স এর মান এ এর চাইতে বড়, বাট ওইভাবে লেখার জন্য তোমাকে একটা ফাইনাল মানে সর্বোচ্চ মান একটা দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমরা যদি সর্বোচ্চ মান দেওয়া না থাকে তাইলে আমরা ওইখানে ইনফাইনাইট বসায় দিই, আমরা ওইখানে ইনফিনিটি মনে মনে বসায় দিই, যে এক্স এর মান যাই হোক না কেন ইনফিনিটির সমান তো আর হইতে পারবে না, তাহলে ওইখানে আমি এরকম লেস দেন দিব, ইকুয়াল হবে না, সমান হবে না, এর আগ পর্যন্ত আর কি। তো তোমাকে যদি জাস্ট এইটুকু দেওয়া থাকে তুমি মনে মনে এটা চিন্তা করে নিবা, মনে মনে এই জিনিসটা তুমি চিন্তা করে নিবা, এটা দেওয়া থাকবে না। লাইক বললো এক্স হলো গ্রেটার দেন এ, এখন ব্যবধি আকারে দেখাও, তখন তুমি বলবা যে এ থেকে ইনফিনিটি পর্যন্ত, এ থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক সিমিলারভাবে তোমাকে যদি বলে যে এক্স এর মান গ্রেটার দেন, মনে করো বললো 100, ধরো বললো এখানে কোনো লোয়ার পার্ট দেয় নাই, তার মানে কি এক্স এর মান কমতে কমতে কত হইতে পারে এটা দেওয়া নাই, তারপরে বললো ব্যবধি করো। এখন ব্যবধির জন্য তোমাকে তো অবশ্যই দুইটাই দিতে হবে, যে লোয়ার কত আপার কত, দুইটাই দেওয়া লাগবে না? তুমি এখানে লাস্টেরটা বললো 100, বাট লোয়ার তো জানো না,
সেই ক্ষেত্রে লোয়ার তুমি ধরে নিবা মাইনাস ইনফিনিটি। কি ধরবা? মাইনাস ইনফিনিটি। অর্থাৎ এইটাকে তোমার এখানে মাইনাস ইনফিনিটি দিয়ে লিখতে হবে। এই হলো বিষয়, বুঝছো? তাইলে আমি তোমাকে 6 ধরনের জিনিস দেখাইলাম। আমি একটু একবার রিক্যাপ করি পুরাটা। যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল যদি না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট, একটা ইকুয়াল আছে আর একটা নাই তাহলে যেটাই আছে সেটাই থার্ড ব্র্যাকেট, যেটাই নাই এটা ফার্স্ট ব্র্যাকেট। সেম গোস ফর এটা। যদি এখানে আপার যে লিমিটটা সেটা দেওয়া না থাকে তাহলে আমি আপার লিমিটটাকে মনে মনে ইনফিনিটি ধরে নেব এবং ডান দিকের ভ্যালুটাতে ইনফিনিটি লিখব। ইনফিনিটি দিলে ওইখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট হবে, বিকজ কেউ ইনফিনিটের সমান হইতে পারে না। যদি লোয়ার ভ্যালু দেওয়া না থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই সেটাকে লোয়ারটাকে মাইনাস ইনফিনিটি ধরে নেব, সেক্ষেত্রে ব্যবধি দেওয়ার সময় বামে, কমার বামে মাইনাস ইনফিনিটি দিয়ে শুরু করতে হবে। এই হইল ওভারঅল ব্যবধির বিষয় আশায়। ওকে, এখন এইখানে আমি তোমাকে এই ব্যবধিগুলোর আরেকটা নাম শিখাই, তারপরে আজকের মতো বিদায় আদায় নিয়ে নিব। আরেকটা নাম শেখাবো, আরেকটা কথা শেখাবো ব্যবধির। ওকে, আরেকটা নাম শেখাই দেবো, দেখাচ্ছি দাঁড়াও। আরেকটা নাম শেখাবো, খেয়াল করো। ফার্স্ট ব্র্যাকেট যেই কথা, উল্টা থার্ড ব্র্যাকেট সেম কথা। ফার্স্ট ব্র্যাকেট যেই কথা, উল্টা থার্ড ব্র্যাকেট সেম কথা। আবার থার্ড ব্র্যাকেট যেই কথা, উল্টা ফার্স্ট ব্র্যাকেট সেম কথা। আমি তোমাকে একটু ছোট করে নিচে একটা করে দিয়ে দিই আর কি, লিখে দিই। দাঁড়াও, কোনটা দিয়ে লিখবো? লাইক এই দুইটা জিনিস যা মিন করছে, ধরো যে এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট, এইটা যা মিন করছে এইটা, আর এ কমা বি উল্টা থার্ড ব্র্যাকেট সেম জিনিস, উল্টা থার্ড ব্র্যাকেট। সিমিলারভাবে এ কমা বি থার্ড ব্র্যাকেট যেই কথা, এ কমা বি উল্টা ফার্স্ট ব্র্যাকেট সেম কথা। এই দুইটা সেম মিন করছে, এটা একটু জেনে রাখো যে সোজা ফার্স্ট ব্র্যাকেট আর উল্টা থার্ড ব্র্যাকেট একই কথা বোঝায়। মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে এইগুলো দিয়ে গন্ডগোল করাইতে পারে। লাইক তুমি চাইলে এইটা না লিখে তুমি এইভাবেও লিখতে পারতা যে দুইটা থার্ড ব্র্যাকেট, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে চাইলে 0 থেকে 100 তুমি উল্টা ফার্স্ট ব্র্যাকেট দিলা, কোনো সমস্যা নাই। লাইক এটার বদলে তুমি লিখতে পারতা 0 থেকে 100, এইটার উল্টায় দিলা থার্ড ব্র্যাকেট দিয়ে, কোনো সমস্যা নেই, লেখা যাবে। এটার ক্ষেত্রে 0 থেকে 100 থার্ড ব্র্যাকেটকে ফার্স্ট ব্র্যাকেট বানাইতে গেলে উল্টায় দেওয়া লাগবে, ফার্স্ট ব্র্যাকেটকে থার্ড ব্র্যাকেট বানাইতে গেলে উল্টায় দেওয়া লাগবে। এটা যেহেতু এদিকে মুখ করা, এটা উল্টা দিকে মুখ করা দেওয়া লাগবে। বুঝছো? এগুলো গন্ডগোল করা যায়, এগুলো ইচ্ছা করলে চেঞ্জ করা যায়। সেম ধরো তুমি এটাকে যদি থার্ড বানাইতে চাও, মানে চিহ্ন ঘুরাইতে গেলে উল্টায় দিতে হয়। এইটাকে যদি চেঞ্জ করতে চাও এইদিকে মুখ করা, তো ফার্স্ট ব্র্যাকেট দিলে এইদিকে মুখ হয়ে যাবে উল্টা, বুঝছো? এমনিও চেঞ্জ করা যায় জিনিসগুলোকে, এই আর কি। বাট পরীক্ষায় মেনলি এগুলো কাজে লাগে, প্রশ্নে মেনলি এগুলো আসে, এগুলো দিয়ে কাজ করতে হয়, বুঝছো? ফোন কোথায় গেল? একটু কমেন্ট পড়ে আসি, দেখি তো। ঠিক আছে, ভেরি গুড। মেডিকেল ভর্তি পরীক্ষা কি ম্যাথ থেকে প্রশ্ন আসে? মেডিকেলে যদি 100 নম্বরে প্রশ্ন হয়, 95 নম্বরই ম্যাথ থেকে, বাকি 5 নম্বরের মধ্যে 1 নম্বর বায়োলজি, 1 নম্বর ইংলিশ আর 1 নম্বর মনে ফিজিক্স কেমিস্ট্রি মিলাই আসে আর কি। বাকি 2 নম্বর সাধারণ জ্ঞান থেকে। জিজ্ঞেস করবে যে মায়ের ভাইয়ের নাম কি, তুমি বলবে আমার নাম, এরকম আর কি, বুঝছো? এটাই হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? যদি কারো মেডিকেল ভর্তি পরীক্ষা বা এরকম যে কোনো জিনিস জিজ্ঞাসা করতে ইচ্ছা করে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নাই। ভেরি গুড। সৈকত রায় বলেছে প্রথমবার আপনার ক্লাস করলাম, অনেক ভালো লাগলো, আপনার জন্য হলেও কোর্সে ভর্তি করবো। একা ভর্তি হবে না, বন্ধু বান্ধবদেরকে নিয়ে ভর্তি হতে হবে। ওকে, সবাইকে দেখতে চাই, সবাইকে, আমার সৈনিকদেরকে দেখতে চাই। আমার সৈনিকের টি শার্টটা পাচ্ছি না, দাঁড়াও, আমার সৈনিকের টি শার্টটা আমি খুঁজে, এইখানে স্টকে এইখানে নাই, আমার ইসে আছে, মানে স্টুডিওর মধ্যে নাই, থাকলে তোমাদেরকে দেখাইতে পারতাম। আমার যে সৈনিকময় টি শার্টটা আছে মনে করো সেই লেভেল, থাক। ঠিক আছে, আর লিঙ্ক হচ্ছে পিন কমেন্টে দেওয়া আছে, কোর্সে ভর্তির লিঙ্ক। ওকে, আবার হয়তোবা কখনো দেখা হবে আর কি আমাদের। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। আজকে ক্লাস এই পর্যন্তই। আর ক্লাসটা কেমন লাগলো চাইলে স্ক্রিনশট নিতে পারো।
দাঁড়াও, আর আরেকটা ছবি তুলি। আমার তো আর মনে করো পার্কে টার্কে যাওয়া হয় না, আমি তোমাদেরকে নিয়ে এরকম স্ক্রিনশট ভালো লাগছে নাকি? ইয়েস, দাঁড়াও আর দেখি আর কি কি সুন্দর অঙ্ক আছে আজকের লেকচারে। এইটা একটা ভালো অঙ্ক, ইয়েস। এই না, অনেকগুলো পোস্ট দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে তোমরা বন্দি পাঠশালার যে পাবলিক গ্রুপটা আছে সেই গ্রুপ, ম্যাথস উইথ মাহির আসিফের যে পাবলিক গ্রুপ সেই গ্রুপ, এছাড়াও ফাউন্ডেশন গ্রুপের যে পাবলিক গ্রুপ সেগুলো গ্রুপে তোমরা জমা দিতে পারো। আমাদের ক্লাসের নোট যারা সুন্দর করে করেছো তারাও জমা দিতে পারো। তোমাদের মধ্য থেকে আমার সৈনিকময় টি শার্ট গিফট দেওয়া হবে ইনশাল্লাহ। যাকে যাকে আমার পছন্দ হবে ওদেরকে সৈনিকময় টি শার্ট গিফট দেওয়া হবে। শুরুতেই হচ্ছে ক্লাস কেমন লাগলো আগে এটা লিখবা, শেষে যায় তোমার নাম, স্কুলের নাম, দ্যাটস ইট। এরপরে তুমি চাইলে ছবিতে আমার এই ক্লাসের নোটটা পোস্ট করতে পারো, দ্যাটস ইট। ওকে, আর ক্লাস কেমন লাগলো একদম অনেস্টলি সুন্দর মতন পুরোটা লিখবা। ওকে, যদিও এই ক্লাসটা বড় হয়েছে, আমি আর কবে আসবো ফাউন্ডেশনের ক্লাস নিতে আই ডোন্ট নো, রিয়েলি ডোন্ট নো। তো ওই জন্য ভাবলাম যে শেষ করি আর কি, মানে দেখাই দিই সমস্ত জিনিস। ওকে, আমি মনে হয় আজকে প্রায় 1-1.5 বছর পরে লাইভে আসলাম এরকম ফ্রিতে লাইভে আমি নর্মালি আসিই না, ফ্রি ক্লাসই না হয় না, এই হলো অবস্থা আর কি। পুরা কম্প্যাক্ট লাইভ ভাই, বললাম না গতকাল ভোর 4টায় শেষ হয়েছে লাস্ট শ্যুট। এই হলো জীবনের অবস্থা আর কি। যাই হোক, ভালো থেকো সবাই, আর আমার জন্য দোয়া করিও, আর বন্ধুদের মধ্যেও এই ক্লাসটা শেয়ার করিও, বুঝছো? ঠিক আছে সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাইকে। আর কোর্সে কেমনে ভর্তি হতে হবে একটু দেখাই নেই, দাঁড়াও 1 মিনিট, কেউ আবার জিজ্ঞেস করছো। যাবা বন্দিপাঠশালা.education, যাওয়ার পরে তুমি যত উত্তেজনায় থাকুক না কেন অ্যাডমিশনে চাপ দিবা না, দিবা এইচএসসিতে দিলে আমাকে উচ্চি পটায় রেখেছে কেন আমি বুঝলাম না। যাই হোক, এই এসে বললো বায়োলজি, না বায়োলজি আমার শত্রু, বায়োলজি দেখানো যাবে না। ম্যাথ আর বায়োলজি হচ্ছে সাপে নেউলের সম্পর্ক, অ্যান্টিপার্টি। বায়োলজি হচ্ছে আমার বিরোধী দল, সব বিরোধী দল কোথায় জানি চলে আসে মাঝে মধ্যে, যা কিছু করার নাই। এইটা হলো আমি, বুঝছো? টেনশন নেই, ডিরেক্ট কোর্সটি কিনে ক্লিক করে, এই হলো ব্যাপার। গিফট টিফট থাকবে অনেক কিছুই, সামনে দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে, গুড বাই।